হ্যালো বাচ্চারা, ইঞ্জিনিয়ারিং এমসিকিউ সিরিজের শেষ পর্ব লাস্ট ক্লাসে আজকে আমরা পড়াশোনা করব জৈব রসায়ন নিয়ে। তো এই জৈব রসায়নে আজকে আমরা বেশ কিছু কোশ্চেন সলভ করব এবং এট দ্য সেম টাইম আমরা ট্রাই করব আইডিয়া নেওয়ার জন্য যে এখান থেকে কি কি টাইপের কোশ্চেন হয় প্রিলির জন্য। রিটেনে ডেফিনেটলি আলাদা কিছু আসবে বা অনেক সময় অনেক ইম্পর্টেন্ট টপিক থেকে তুমি দেখবা যে খুব কম সংখ্যক প্রিলি আসছে, প্রিলিতে কোশ্চেন আসছে, বা অনেক আসলে আমরা তো এখানে 2000 কোশ্চেন সলভ করবো না, করার সুযোগ নাই। তো দেখবা যে অনেক ইম্পর্টেন্ট টপিক তোমার কাছে মনে হয়েছে বা আমরা অনেক ইম্পর্টেন্স দিয়ে ক্লাসে পড়াইছি, তো কিন্তু এখানে কোশ্চেন সলভ করতে এসে দেখতেছে দুইটা একটা কোশ্চেন। তো বুঝবা যে ওইসব মানে টপিকগুলো হয়তো রিটেনে মানে যেই বছর এমসিকিউ আসছে ওই বছর রিটেন আসেনি, বা যে বছর রিটেন আসছে সে বছর এমসিকিউ আসেনি। সো এই ধরনের ফেস করতে পারো, হোয়াট এভার ইট ইজ, কোনো সমস্যা নাই। তো চলো আমরা স্টার্ট করি। আজকে আমরা পড়াশোনা করব জৈব রসায়ন নিয়ে। শুরুতে আসি জৈব রসায়নের ভূমিকা। এখান থেকে দেখলাম যে রিসেন্ট সময়ে ভালোই মোটামুটি কোশ্চেন হয়, একটা না একটা কোশ্চেন রিসেন্ট সময় থাকে, যে জিনিসগুলো হয়তো আমরা অ্যাভয়েড করি। আমরা তো শুরুই করি যেমন নামকরণ, আমরা অ্যাডমিশন টেস্টে এসে নামকরণ কম পড়ি, আসেও কম, কিন্তু শুরু করে ধর সমানুতা দিয়ে, সমানুতা, তারপর জৈব যৌগের যে বেসিক অর্গানিক কেমিস্ট্রি যেগুলো আছে এইগুলা, এরপর বেনজিন টলুইন হয়ে আমরা আগাইতে থাকি। কিন্তু এই জিনিসগুলো থেকেও রিসেন্ট সময়ে কোশ্চেন হয়। তো শুরুতে আসি, কোনটি সব থেকে বেশি যৌগ গঠন করে? খুবই ইজি কোশ্চেন। সব থেকে বেশি যৌগ গঠন করে কে? যৌগ গঠন করে কার্বন। কার্বন, ওই যে কার্বনের সেই ক্যাটিনেশন ধর্ম আছে, অনেকগুলো যৌগ গঠন করতে পারে, যোজ্যতা 4, আবার আইসোমারিজম আছে, বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলোর জন্য কার্বন অন্যান্যদের থেকে বেশি যৌগ গঠন করে, তাই না? ওকে, এরপর আসি, পেট্রোলের মূল উপাদান কত কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন বিদ্যমান? পেট্রোলের মূল উপাদান, আচ্ছা পেট্রোল, এই যে পেট্রোল যেটা, এটার আরেকটা নাম হিসাবে আসতে পারে গ্যাসোলিন। গ্যাসোলিন, যাহা পেট্রোল তাহাই গ্যাসোলিন, ঠিক আছে? এটা কত? এটা হচ্ছে 5 থেকে 12, 5 থেকে 12, ঠিক আছে? আবার তুমি যদি এখানে এলপিজি আসতো, এলপিজি বা পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম, সেক্ষেত্রে হয়তো সি, এখানে কত আছে? 5 থেকে 12 আছে, ওইটা হয়তো ধরো 1 থেকে 4, সি 1 থেকে 1 থেকে 4, 1 থেকে 4 হইতো। তো এরকম ডিফারেন্ট কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? ডিফারেন্ট কোশ্চেন আসতে পারে। যদি এলপিজি আসে, হ্যাঁ, তখন আমরা এটাকে কি বলবো? 1 থেকে 4, যদি এলপিজি বা পেট্রোলিয়াম আসে। আর এখানে যেটা আসছে পেট্রোল, এটা পেট্রোল নামেও আসতে পারে, গ্যাসোলিন নামেও আসতে পারে, গ্যাসোলিন নামেও আসতে পারে, ঠিক আছে? তারপরে ধরো ডিজেল আসলো, ডিজেল, সাপোজ যদি ডিজেল আসে, ডিজেল আসছে অবশ্য, ডিজেল হবে এখানে শেষ কততে? 12তে। ডিজেল শুরু হবে হচ্ছে 13 থেকে 18। আবার 13 থেকে 16 যদি হয় তখন সেটা আবার ন্যাপথা, ন্যাপথা। তো এই যে টুকিটাকি ইনফরমেশন গুলো আছে, এগুলো আমরা একটু মাথায় রাখবো। এগুলা খুবই একদম মুখস্থ নির্ভর জিনিস, কিন্তু পরীক্ষায় আসে। তো আমাদের এই জিনিসগুলো একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের পেট্রোল বা গ্যাসোলিন এটা যখন আসবে তখন আমাদের অ্যান্সার হচ্ছে 5 থেকে 12। ওকে, এরপর আসি ডিজেল বা গ্যাসোয়েল এর শিকলের দৈর্ঘ্য। মাত্র যেটা বললাম যে যদি এই যে ডিজেল আসে বা হচ্ছে তোমার কি গ্যাস অয়েল, ডিজেল বা গ্যাস অয়েল, তখন আমাদের কত হবে? তখন হবে এই যে 13 থেকে 18, 13 থেকে 18। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এই যে বি নাম্বারটা, 13 থেকে 18, ঠিক আছে? কোন জ্বালানির 15% এনহেপ্টেন ও 85% আইসোঅক্টেন মিশ্রণের সমান জ্বালানি দক্ষতা থাকলে তার অক্টেন নাম্বার কত? আচ্ছা, যেটা আইসোঅক্টেন, আইসোঅক্টেন এটাই হচ্ছে অক্টেন নাম্বার, এটাই হচ্ছে অক্টেন নাম্বার, ঠিক আছে? আইসোঅক্টেনটাই হচ্ছে অক্টেন নাম্বার, হ্যাঁ। আর বাকি যা থাকবে সেটা হচ্ছে আমার এন হেপ্টেন। তাহলে এখানে দেখো তো ভাইয়া 85% আইসোঅক্টেন আছে, তাহলে আমাদের অক্টেন নাম্বার কত? অক্টেন নাম্বার হচ্ছে 85, ঠিক আছে? একটি মোটর যানের জ্বালানির অক্টেন নাম্বার 80 বলতে কি বোঝায়? অক্টেন নাম্বার 80 মানে আইসোঅক্টেন 80 আর বাকিটা এনহেপ্টেন, তাই না? তাহলে এবার দেখো 20% এনহেপ্টেন এবং 80% আইসোঅক্টেন, তাহলে এটাই আমার অ্যান্সার,
ঠিক আছে, এটা কত অনেক আগের কোশ্চেন। ঠিক আছে, ওকে। এরপর আসো সংকরায়ন, বন্ধন সংখ্যা ইত্যাদি ইত্যাদি নির্ণয় করা। C6H6 এর সংকরায়ন কোনটি? C6H6 কে বেনজিন, তাই না? বেনজিন। তো বেনজিনের সংকরায়ন কি ভাইয়া? বেনজিনের প্রত্যেকটা কার্বন কি আছে? দ্বিবন্ধনে আবদ্ধ আছে। আর আমরা জানি জৈব রসায়নের ক্ষেত্রে যদি একক বন্ধনে আবদ্ধ থাকে সেটা হচ্ছে sp3, যদি দ্বিবন্ধনে আবদ্ধ থাকে সেটা হচ্ছে sp2, আর যদি ত্রিবন্ধনে আবদ্ধ থাকে সেটা হচ্ছে sp, তাই না? এখন ধরো একটা কার্বন একক বন্ধনে আবদ্ধ আছে, ত্রিবন্ধনে আবদ্ধ আছে, ধরো এটা 1 2 3 এইটা, হ্যাঁ। এখন তোমাকে যদি বলা হয় যে মাঝখানে কার্বনটা এটা সংকরায়ন কি? এখন তুমি যদি ডান দিক থেকে বিবেচনা করো এটা একটা একক বন্ধনে এই কার্বনের সাথে যুক্ত, যদি বাম দিক থেকে বিবেচনা করো তাহলে ত্রিবন্ধনে এই কার্বনের সাথে যুক্ত। তাহলে তুমি যদি ডান সাইড বিবেচনা করো, তাহলে এটা কি? এটা হচ্ছে sp3। তুমি যদি বাম সাইড বিবেচনা করো তাহলে এটা হচ্ছে sp। তাহলে একই কার্বনে কি দুইটা সংকরায়ন হবে? না। এক্ষেত্রে আমরা প্রায়োরিটি দিব কোনটাকে? প্রায়োরিটি দিব হচ্ছে 3 নাম্বারটাকে, অর্থাৎ আমাদের যেই কি বলে এটাকে ত্রিবন্ধন, সেটাকে। প্রায়োরিটির ক্ষেত্রে আমরা কোন দিক যাব? এই যে ত্রিবন্ধন, তারপরে দ্বিবন্ধন, তারপরে একক বন্ধন। অর্থাৎ যদি ত্রিবন্ধন থাকে তাহলে সেটাকেই প্রায়োরিটি দিব, যদি দ্বিবন্ধন থাকে তাহলে একক বন্ধনের আগে সেটাকে প্রায়োরিটি দিব। ঠিক আছে? তো তাহলে এই যে যৌগটা, এই যে কার্বনটা, এই কার্বনের সংকরায়ন কি হবে? সংকরায়ন হবে sp, অর্থাৎ এটা হবে কারেক্ট, sp-টা হবে কারেক্ট, এটা হবে কারেক্ট। ঠিক আছে, হোপফুলি আমরা বুঝতে পারছি। এখন এই যে বেঞ্জিনের প্রত্যেকটা কার্বন কোনো না কোনো ভাবে দ্বিবন্ধনের সাথে যুক্ত আছে। এখানে তার একক বন্ধন আছে, এখানে একক বন্ধন আছে, এখানে একক বন্ধন আছে, বাট অন্য কোনো দিক থেকে কি আছে? দ্বিবন্ধনে যুক্ত আছে। তো দ্বিবন্ধনে যুক্ত আছে মানে সেটা কি? সেটা sp2, sp2। আচ্ছা, বলছে এই যৌগটার কেন্দ্রীয় কার্বনের সংকরায়ন কত? আচ্ছা, যৌগটা কি? যৌগটা হচ্ছে একটা অ্যালকিন। যৌগটা কি? যৌগটা হচ্ছে অ্যালকিন। এখন এই অ্যালকিনের কেন্দ্রীয় কার্বনটা কই ভাইয়া? এই হচ্ছে কেন্দ্রীয় কার্বন, কেন্দ্রীয় কার্বন। এখন বলছে কেন্দ্রীয় কার্বনের সংকরায়ন কি? তো এখন এই কেন্দ্রীয় কার্বনে কে আছে? এই দুইটা কার্বনে দুইটাই কি আছে? দুইটাই দ্বিবন্ধনে যুক্ত আছে। এই পাশে একক বন্ধন আছে, এই পাশে একক বন্ধন আছে, কিন্তু আমরা কি বলছিলাম যে বন্ধন সংখ্যা বেশি যেখানে সেখানে আমরা প্রায়োরিটি দিব। এখানে দ্বিবন্ধন আছে, তাহলে এটাকে প্রায়োরিটি দিব, ওই পাশের একক বন্ধনকে আমরা গুনবো না। তাহলে দ্বিবন্ধন আছে মানেই সে কি? সে হচ্ছে sp2। এই দ্বিবন্ধন আছে মানেই sp2। যদি ত্রিবন্ধন থাকতো তাহলে দ্বিবন্ধনকে বাদ দিয়ে ত্রিবন্ধনের দিকে যাইতাম। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে sp2। আচ্ছা, এই যৌগটির কার্বন কার্বন একক বন্ধনটিতে কার্বনের যে সংকরায়ন ঘটে তা হলো কার্বন কার্বন একক বন্ধন। এই যে এখানে এই কার্বন কার্বন একক বন্ধন, এই জায়গাটাতে বলছে এই জায়গায় কার্বনের যে সংকরায়ন ঘটে তা হলো কি? আচ্ছা, তুমি এখন খেয়াল করো তো ভাইয়া, এই কার্বন কার্বন একক বন্ধনে, এটা তো একক বন্ধন, হ্যাঁ, কিন্তু এই কার্বন তো আরো বন্ধনে যুক্ত, এই কার্বন আরো বন্ধনে যুক্ত। তো আমরা কি বলছিলাম যে যেখানে ত্রিবন্ধন বা দ্বিবন্ধন থাকবে ওইদিকে আমরা প্রায়োরিটি দিব। তো এখন দেখো এই কার্বনটা এখানে একক বন্ধন, এখানে আছে ত্রিবন্ধন, তাহলে এই কার্বনটার অবস্থা কি? এই কার্বনটার অবস্থা হচ্ছে sp। আর এই কার্বনটা এই দিকে দ্বিবন্ধনে আছে, তাহলে এই কার্বনটার অবস্থা কি? এই কার্বনটার অবস্থা হচ্ছে sp2। তাহলে আমাদের অ্যান্সার কি? sp2, sp2। এই যে সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কোন মৌলে sp3 এবং sp2 সংকরিত আছে? কোন মৌলে sp3 এবং sp2 সংকরিত কার্বন পরমাণু আছে? sp3 এবং sp2 দুই ধরনের সংকরায়ন খুঁজতে বলছে। আচ্ছা, তো দেখি একটা একটা করে। প্রথম যৌগটা কি? CH3CO, COOH। বলছে sp3 এবং sp2 সংকরিত কার্বন পরমাণু আছে। তো এই যৌগটার ক্ষেত্রে তুমি দেখো ভাইয়া, এইখানে এই যে এই কার্বনটা এই কার্বনের সাথে কি আছে? একক বন্ধনে আছে। তাহলে এই কার্বনটা কি? এই কার্বনটা হচ্ছে sp3। সাথে কি দেখতে বলছে? সাথে sp2 দেখতে বলছে। তো এই যে কার্বন, এই কার্বনটা কততে আছে? এই কার্বনটা দ্বিবন্ধনে আছে অক্সিজেনের সাথে। তো যেহেতু সে একটা দ্বিবন্ধনে যুক্ত আছে, সে কি আছে? সে আছে হচ্ছে sp2 তে। তাহলে এই যৌগটাতে sp3ও আছে, sp2ও আছে, sp3ও আছে, sp2ও আছে, দুইটাই আছে। তো দুইটাই যেহেতু আছে তাহলে আমাদের অ্যান্সার এইটাই, 1 নাম্বারটাই। পরেরগুলো আর আমাদের টেস্ট করার দরকার হইল না। ঠিক আছে, যাই তাহলে পরেরটা যায়।
ওকে, বলছে এই যৌগটিতে কতটি সিগমা এবং কতটি পাই বন্ধন আছে? সিগমা বন্ধন আর পাই বন্ধন আছে। কতটি সিগমা, কতটি পাই বন্ধন। আচ্ছা, যৌগটা এই সিগমা বন্ধন পাই বন্ধন গুণার সময় আমরা কি করব, একটু ভেঙে ভেঙে লেখার চেষ্টা করব। যেমন প্রথমে কি আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন, তারপরে একক বন্ধন, তারপর CH2, তারপর আবার C, তারপর এখানে O, এখানে OH, এইটা 1 2 3 4 কার্বন, 1 2 3 4 কার্বন। বাকিগুলা কি হবে? বাকিগুলো আমাদের হাইড্রোজেন যুক্ত হবে। হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে 3 হাত হয়েছে, তাহলে একটা হাইড্রোজেন, এইখানে দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন। দেখো ওই যৌগটার সাথে এখন মিলে গেছে কমপ্লিটলি, CH2 CH CH2 COOH। এবার আমরা কি করব, সিগমা বন্ধন আর পাই বন্ধন গুনবো, সিগমা পাই। আচ্ছা, সকল একক বন্ধনই কি বন্ধন? সিগমা বন্ধন। তাহলে যে 1 2 3 4 5 6 7 8 9, 9টা যোগ যে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের প্রথম বন্ধনটা সিগমা বন্ধন। তাহলে এই যে এখানে যে দ্বিবন্ধন আছে তার প্রথম বন্ধনটা সিগমা বন্ধন, এখানে যে দ্বিবন্ধনটা আছে তার প্রথম বন্ধনটা সিগমা বন্ধন। তার মানে কয়টা? দুইটা। টোটাল হচ্ছে 11টা। 11টা। আর পাই বন্ধন কি? যে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের প্রথম বন্ধনটা বাদে বাকি যেই বন্ধনগুলো আছে সবগুলোই পাই বন্ধন। তাহলে এখানে দেখো প্রথম বন্ধনটা বাদে এখানে কয়টা আছে? একটা। প্রথম বন্ধনটা বাদে এখানে কয়টা আছে? একটা। তাহলে টোটাল কয়টা? দুইটা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সিগমা হচ্ছে 11টা, পাই হচ্ছে দুইটা। সিগমা 11টা, পাই বন্ধন দুইটা। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এই যে লাস্টে 11 আর 2, 11 আর 2। আচ্ছা, এরপর আসি এই যৌগটির নামকরণ কি। নামকরণ তোমরা মোটামুটি অনেক পড়ছো, নামকরণ নিয়ে আর আমি বেশি করবো না, টাইম ওয়েস্ট করবো না। তবে একটা জিনিস মনে রাখবো, নামকরণ নির্দিষ্ট কয়টা সূত্র মুখস্থ করে, মানে নিয়ম কানুন মুখস্থ করে পরীক্ষার হলে যা ভালো হয় না। নামকরণ হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। বিগত বছরে যেসব প্রশ্ন আসে এই প্রশ্নের টাইপ ধরে ধরে কিছু প্র্যাকটিস করলে নামকরণে বেটার কিছু করা যায়। ঠিক আছে, তো দেখো বলছে এই যৌগটার নাম কি। হ্যাঁ, যৌগটা কি আছে এখানে? এখানে আমরা কিটোন দেখতে পাচ্ছি, তাই না? এই যে সি, এটা কি কার্বন, কার্বন সি, এই জায়গা থেকে সিও। তাহলে এইখান থেকে আমরা যদি নামকরণটা শুরু করি, এ হচ্ছে আমার 1 2 3 4 5। ঠিক আছে, তো এবার যদি আমরা নামকরণ লিখি তাহলে দেখো আমরা প্রথমে যদি সাবস্টিটিউট লিখি, কয় নাম্বার কার্বন আছে? 3 নাম্বার। তাহলে 3 মিথাইল, তারপর মেইন যৌগটা কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট। এটা কি সাইক্লিক নাকি নন সাইক্লিক? ডেফিনেটলি এটা কি, এটা একটা সাইক্লিক, এটা চক্র, এটা বাক্স, তাই না? তাহলে আমরা কি লিখবো? সাইক্লোপেন্ট, সাইক্লোপেন্ট। এরপর হচ্ছে আমার পরবর্তী যেটা প্রিফিক্স যেটা আছে, তো প্রিফিক্স দুইটা, একটা হচ্ছে একদম এন্ডিং প্রিফিক্স, আর একটা প্রিফিক্সের আগে যে প্রিফিক্সটা থাকে, অর্থাৎ যে অ্যালকিন অ্যালকাইন এগুলো যদি থাকে। তো দেখো তাহলে 3 মিথাইল সাইক্লোপেন্ট, 2 নম্বরে কি আছে? অ্যালকিন আছে। তাহলে 2 ইন, তারপর 1 নম্বরে কি আছে? 1 নম্বর আছে কিটোন আছে, 2 ইন 1 1 অন, 2 ইন 1 অন। ঠিক আছে, তাহলে 3 মিথাইল সাইক্লোপেন্ট 2 ইন 1 অন, 3 মিথাইল সাইক্লোপেন্ট 2 ইন 1 অন। তাহলে এইটা হবে আমার আনসার। ঠিক আছে। আচ্ছা, এরপরে আইউবেক পদ্ধতি অনুযায়ী যৌগটির নাম কি? দেখো বুয়েট 9 10, এরপরে এটা কত ছিল? 22 23। তার মানে দীর্ঘ সময় নামকরণ খুব একটা দেখা যায় নাই, বুঝছো? খুব একটা দেখা যায় নাই। ওকে, তাহলে আসো এবার আমরা এটার প্রথমে কি করব, এটা একটা অ্যালকিন যৌগ। আমরা প্রথমেই কার্বন শিকলটা চিন্তা করব, অবশ্যই অ্যালকিনটাকে প্রায়োরিটি দিয়ে। তাহলে অ্যালকিনকে যদি প্রায়োরিটি দেই তাহলে 1 2 3 4, 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে এদিকে এইটা গেল 5, এটা গেল 5। তো আমরা যে কোনো একদিকে যাইতে পারবো। ধরো এইটা নিলাম আমরা, এই এটা হচ্ছে আমাদের মেইন শিকল। ঠিক আছে, মেইন শিকল কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট। তাহলে এখন দেখো যদি আমরা নাম্বারিং করি, এ হচ্ছে 1 2
3 4 5। তাহলে 2 নাম্বার কার্বনে একটা ইথাইল গ্রুপ আছে, আবার 3 নাম্বার কার্বনে ইথাইল গ্রুপ আছে, তাহলে 2 3 ডাই ইথাইল, তাই না? 2 নাম্বার কার্বনে ইথাইল, 3 নাম্বার কার্বনেও ইথাইল, 2 3 ডাই ইথাইল, 2 3 ডাই ইথাইল। অপশনের দিকে তাকাও, তাই আছে 2 3 ডাই ইথাইল, তারপর এটা কি পেন্টিন, পেন্টিন 1, 2 3 ডাই ইথাইল পেন্টিন 1। তাহলে আমি লিখলাম না, যেহেতু অপশনে একটাই আছে এরকম, বাকি কোনোটাই কিন্তু 2 3 নাই, 3 4 3 3 3 এই টাইপের জিনিসপত্র। তো 2 নাম্বার কার্বন ইথাইল গ্রুপ, 3 নাম্বার কার্বন ইথাইল গ্রুপ, 2 3 ডাই ইথাইল, তারপরে কি বাকিটা যা আছে তা। ঠিক আছে, পরেরটা, এই যৌগটার আণবিক নাম কি? যৌগটির নাম কি? আচ্ছা, নাম জানার জন্য এই সব যৌগগুলোকে আমরা একটু ভেঙে লিখবো। CH3 কার্বন, CH3 CH3 তিনটা, এরপর হচ্ছে CH2 CH2, এরপর হচ্ছে CH3, এই হচ্ছে CH। তো আমরা যদি একটু মেইন শিকলটা বের করি, এটা একটা অ্যালকেন যৌগ, মেইন শিকলটা বের করলে এই যে আমাদের মেইন শিকল। ঠিক আছে, কয় কার্বন বিশিষ্ট? 1 2 3 4 5 কার্বন বিশিষ্ট, তার মানে এটা একটা পেন্টেন। হ্যাঁ, তো ভাইয়া দেখো, এখন আমরা সাবস্টিটিউয়েন্ট খুঁজবো কোন পাশে? যেই পাশ থেকে গেলে বেশি পাবো, আগে পাবো বেশি পাবো। তো আগে পাইছি কোন পাশ থেকে? এই দিক থেকে গেলো 2, এদিক থেকে গেলো 2, কিন্তু এই পাশে কি আছে? বেশি আছে। তাহলে যে 1 2 3 4 5, তাহলে 2 নম্বর পজিশনে কয়টা আছে? 2টা, 2 2। আবার 4 নম্বর পজিশন আছে আরেকটা, তাহলে 2 2 4, 2 2 4 কি এগুলা? মিথাইল গ্রুপ, তাহলে ট্রাই মিথাইল, 2 2 4 ট্রাই মিথাইল, এটা কি 1 2 3 4 5 পেন্টেন, তাহলে 2 2 4 ট্রাই মিথাইল পেন্টেন। এটাই হচ্ছে আমার আইউপ্যাক নাম, 2 2 4 ট্রাই মিথাইল পেন্টেন, 2 2 4 ট্রাই মিথাইল পেন্টেন। একই নাম দিল নাকি? 2 2 4 ট্রাই মিথাইল পেন্টেন। আবার এখানে 2 4 4, ও না, প্রথমটা, তাইলে প্রথমটা 2 2 4 ট্রাই মিথাইল পেন্টেন। ঠিক আছে, যাই তাহলে পরেরটাতে। সমানুতা, সিস 3 হেক্সিন এর সমাণু কোনটি? সিস 3 হেক্সিন এর সমাণু কোনটি? আচ্ছা, সিস 3 হেক্সিন, তাই না? তাহলে এই যে 3 নাম্বার কার্বনে আমার হেক্সিনটা, অ্যালকিনটা থাকা লাগবে। সিস 3 হেক্সিন 3 নাম্বার কার্বনে, তাহলে এই পাশে যদি আমার C2H5 হয়, C2H5 অর্থাৎ 1 2 3 নাম্বার কার্বন, এই পাশে যদি আমি C2H5 নেই, C2H5 মানে কি? ইথাইল গ্রুপ, তাই না? ইথাইল গ্রুপ। তো তুমি এই পাশ থেকে নাম্বারিং করলো 1 2 3 নাম্বার কার্বনে অ্যালকিন, এই পাশ থেকে নাম্বারিং করলে 1 2 3 নাম্বার কার্বনে অ্যালকিন, সাথে কি? সাথে হাইড্রোজেন। তাহলে এটা হচ্ছে আমার CH3 হেক্সিন, CH3 হেক্সিন। এখন আসো, এইটাকে যদি আমরা একটু দেখি যে এইটার সমাণু কোনটা হবে। এটা তো সিস আছে, এটা ট্রান্স নিলে সমাণু হবে, কিন্তু ট্রান্স আসলে অপশনে নাই। অপশন আছে এন হেক্সেন, তো হবেই না, সাইক্লোহেক্সেন, সাইক্লোপেন্টেন, সাইক্লোহেপটেন, তার মানে সাইক্লিক তৈরি করা ট্রাই করছে। তো আমরা একটু দেখি কার্বন কয়টা? 2 4 6টা, C6, হাইড্রোজেন কয়টা? 5টা 5টা 10টা, আর 2টা কয়টা? 12টা, C6H12। তো C6H12 যদি হয়, তাহলে C6H12 কোনটা ভাইয়া? C6H12 হচ্ছে আমাদের এই যে দেখো, এই যে এটা, এই যে এটা। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। হেক্সেনে হাইড্রোজেন থাকে কয়টা? 14টা। যেহেতু এখানে একটা সাইক্লিক তৈরি করছি, 2টা হাইড্রোজেন আউট হয়ে গেলে কয়টা থাকবে? 12টা থাকবে। তাহলে এই সাইক্লোহেক্সেনটা হচ্ছে আমার এটার একটা সমাণু, সাইক্লোহেক্সেনটা হচ্ছে এটার একটা সমাণু। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন। আরেকটা সিম্পল জিনিস মাথায় রাখবা, যে এন হেক্সেন যদি না হয়, এন হেক্সেন হলে কত? C6H14, 14। তো এখানে আছে কয়টা? 12টা। তাহলে এখানে পেন্টেন, সাইক্লোপেন্টেন বলছে 5 কার্বন, কার্বন কয়টা? 6টা। কার্বন তো আর কমাইতে পারবা না তুমি, এটা তো উপায় নেই। সাইক্লোহেপটেন, কার্বন 7টা, মিলে নাই, তাহলে অটোমেটিক্যালি সাইক্লোহেক্সেন এটার অ্যান্সার হবে। ঠিক আছে, তো পরীক্ষার হলে মাঝে মধ্যে এই জিনিসগুলো করতে হবে। তুমি কারেক্ট অ্যান্সার জানো না, বাট বাকি 3টা তো জানো। ধরো 4টার মধ্যে 4টা অপশন, এর মধ্যে তুমি জানো না কারেক্ট অ্যান্সার কোনটা, বাট তুমি 3টা অপশন জানো যে 3টা অপশন কারেক্ট না, তাহলে অটোমেটিক্যালি 4 নাম্বারটা কারেক্ট।
আমি শিওর যে তোমরা পরীক্ষার হলে এই ধরনের টুকিটাকি কাজ করো। তো আমরা বুড়ো বয়সে এমসিকিউ পরীক্ষা দিতে গেলেও ধরো বিভিন্ন জবের পরীক্ষা টরীক্ষা যখন দিতাম তখনও এই কাজগুলা করতাম এবং কাজে দিত, মাঝে মধ্যে কাজে দিত। ওকে, যাই পরেরটা। নিচের কোন যৌগটি আলোক সক্রিয়? আচ্ছা ভাইয়া, আলোক সক্রিয় যৌগ হওয়ার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, তাই না? প্রথমত হলো অপটিক্যালি অ্যাক্টিভ হইতে গেলে তার কাইরাল কার্বন থাকতে হয়। হ্যাঁ, কাইরাল কার্বন থাকতে হবে, অপটিক্যালি আলোর প্রতি সংবেদনশীল হইতে হবে, তার ওই কি বলে এটাকে মেসো যৌগ হওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন একদম প্রাইমারিলি আমরা যেটা পড়ি যে আলোক সমানতার ক্ষেত্রে আমাদের কি লাগে? কাইরাল কার্বন লাগে। তো আমরা শুরুতেই দেখবো এইখানে যে কোন যৌগটাতে কাইরাল কার্বন আছে, কোন যৌগটাতে কাইরাল কার্বন আছে। তো টেস্ট একদম লাস্টেরটা যদি একটু দেখো, লাস্টেরটা CH3 সাথে কার্বন, এক হাতে হাইড্রোজেন, এই হাতে OH, আবার এই হাতে CH3 CH2 মানে C2S5 C2S5। তাহলে এই যৌগটাতে দেখো, এই যৌগটা প্রত্যেকটা জিনিস কি আলাদা আলাদা, চার হাতে চারটা আলাদা জিনিস আছে, তার মানে এটাই কাইরাল কার্বন। তো এইখানে চারটা অপশনের মধ্যে যদি তোমার আলোক সমাণু কেউ প্রকাশ করে, আলোক সমাণু দেখায়, আলোক সমানতা দেখায়, তাহলে দেখাবে কোনটা? এই লাস্ট প্রোডাক্টটা। ঠিক আছে? আমার গলায় আজকে একটু বেশি প্রবলেম হইতেছে, আজকে 2টা শুট দিছি, এই জন্য একটু প্রেশার পড়তেছে গলার উপর, সরি। ওকে, যাই পরেরটাতে। C6H4CH3Cl যৌগটির কতটি সমাণু সম্ভব? আচ্ছা, C6H4 মানে বেনজিন বলে 2টা সাবস্টিটিউট, এই বেনজিন বাক্স এর মধ্যে 2টা সাবস্টিটিউট, একটা হচ্ছে CH3 আর একটা হচ্ছে ক্লোরিন। তো ভাইয়া বেনজিন বলয়ে যদি 2টা সাবস্টিটিউট থাকে, বেনজিন বলয়ে 2টা সাবস্টিটিউট থাকলে, যে তোমরা বেনজিনের সমানুতা পড়ছো তাই না, যে 2টা সাবস্টিটিউট থাকলে কি হবে, 3টা সাবস্টিটিউট থাকলে কি হবে, ওই 3টা সাবস্টিটিউটের মধ্যে আবার যদি 2টা একই রকম হয়, একটা একরকম হয়, হ্যাঁ, কখন 3টা হবে কখন 6টা হবে, 3টা আলাদা আলাদা হইলে 10টা হয়। তো এগুলো পড়ানো হয়েছে তোমাদেরকে, সেই জন্য ডিটেলসে যাচ্ছি না। যখন 2টা থাকবে, 2টা সাবস্টিটিউট থাকবে, সেটা সেম হোক বা ডিফারেন্ট হোক, তোমার সমানতা আসবে 3টা। সমানতা আসবে কয়টা? 3টা। এই যে অর্থ, প্যারা, মেটা, 3 গ্রুপে অর্থ, প্যারা, মেটা এই 3টা পজিশনে আসবে। তাহলে আমার অ্যান্সার হবে 3। C3H8O এই যৌগটির সমাণু কয়টি সমাণু সম্ভব? C3H8O এটা কি? এটা হচ্ছে CnS2n+2, যেহেতু 8টা, 3 দুগুণে 6 দিয়ে 8O। এই ধরনের যৌগ থেকে কি কি পাইতে পারি আমরা? আমরা পাইতে পারি অ্যালকোহল আর হচ্ছে ইথার, অ্যালকোহল আর ইথার। তো আমরা 3 কার্বন বিশিষ্ট একটি অ্যালকোহল কি কি পাই এখানে একটু দেখি। অ্যালকোহল কোনটা কোনটা পাইতে পারি? অ্যালকোহল কোনটা কোনটা পাবো? CH3 এক নাম্বার, CH2 OH, এটা একটা, ঠিক আছে। 2 নাম্বার CH3। আচ্ছা, এখানে কয়টা আছে? 3টা আছে। এই 3টার মধ্যে আমরা একটাকে যদি একটু ব্রাঞ্চ বানায় দিতে পারি, অর্থাৎ এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে CHOH আইসোপ্রোপাইল অ্যালকোহল হয়ে যাবে। ঠিক আছে, এটা প্রোপানন থেকে আইসোপ্রোপাইল অ্যালকোহল হয়ে যাবে। তাহলে এই দুইটা, এখন এইখানে আর আসলে কোনো কিছু করা সম্ভব না, তুমি অ্যালকোহল এই দুইটাই পাবা। বাকি রইল কি? বাকি রইল ইথার, বাকি রইল ইথার। 3 কার্বন বিশিষ্ট একটা ইথার যদি আমরা দেখি, তাহলে কিরকম হবে? CH3 CH2 এই অক্সিজেন এই CH3, এইটা। ঠিক আছে, এখন তুমি যদি ওই পাশে বাড়াইতে চাও, হ্যাঁ, তাহলে এটাকে একটাকে ওই পাশে নিতে পারো, আলটিমেটলি জিনিসটা কি একই রকম হবে। তার মানে ইথার একটার বেশি পাওয়া সম্ভব না। তো এইখানে একটা ফ্যাক্ট আছে, বুঝছো? যেমন এর আগের বার বুয়েটে যে কোশ্চেনটা আসছিল, যে খুব সম্ভবত C5H12 এরকম কিছু একটা, বা C6H12 বা এরকম কিছু একটা আসছিল, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, যেটার শুধুমাত্র তোমাকে দেখাইতে বলছিল যে এটার যেই সাইক্লিক যেই ইগুলো আছে, সমাণুগুলো আছে, সেগুলো দেখাও, সাইক্লিক চাক্রিক সমাণুগুলা। তো চাক্রিক সমাণু এখানে 10-12টার মতো ছিল, ওইটা ইটস ওকে। কিন্তু এটা টোটাল সমাণু দেখা গেছে, তুমি সাইক্লিক যদি বাদ দাও, অন্যান্য প্রোডাক্ট যদি চিন্তা করো, ধরো অ্যালকিন টেলকিন যদি চিন্তা করো, ওইগুলা করতে গেলে দেখা গেছে টোটাল সমাণু হয় 20-22টা,
22টা 23টা। তো পরীক্ষার হলে আসলে 20-22টা সমাণু মিলায় আসাটা প্রথম চান্সে টাফ। অ্যাজ ফার যখন তুমি দেখতেছো যে যৌগটা তোমার আননোন একটা যৌগ, কিন্তু যৌগ যদি তোমার নোন হয়, যেটা তুমি আগে থেকে প্র্যাকটিস করছো, সেটা তুমি ডিরেক্ট এভাবে অ্যাপ্লাই করতে পারবে এক্সাম হবে। কিন্তু এই ধরনের সমাণু ক্ষেত্রে এই ধরনের সমাণু ক্ষেত্রে যদি যৌগটা আগে থেকে পরিচিত না হয়, তাহলে সাজেশন থাকবে সবার লাস্টে ধরবা এটা। কারণ তুমি জানোই না যে এই যৌগে তোমার অন্তত দেখা গেছে তুমি যদি এটা কত CnH2n+2, যদি CnH2nO হইতো, সেক্ষেত্রে কি কি পাইতা তুমি? অ্যালডিহাইড, কিটোন, ইনল, চাক্রিক অ্যালকোহল, চাক্রিক ইথার, অনেক কিছু পাইতা। দেখা গেছে একটা যৌগেরই সমান হয়ে যেতেছে 20-25টা। তো সেক্ষেত্রে তুমি কি করবা? সবার লাস্টে স্টার্ট করবা, যা যতগুলো মিলাইতে পারো, ঠিক আছে? আর যৌগ যদি পরিচিত হয় তাহলে কোনো প্যারা নেই, হ্যাঁ? বা যদি স্পেসিফিকলি বলে দেয়, একটা যৌগ দিয়ে যদি বলে এখানে অ্যালকোহল সমাণু কয়টা, ওইখানে ইথার সমাণু কয়টা, ওইখানে অ্যালডিহাইড সমাণু কয়টা, বা কিটোন কয়টা, বা ইনল কয়টা, স্পেসিফিকলি বললে এটা ওকে। বাট স্পেসিফিকলি যদি না বলে তখন ক্যাচাল আছে, তখন আমরা যাবো এটা সবার লাস্টের দিকে, ঠিক আছে? তো এইটুকু সতর্ক কেমিস্ট্রি এক্সামের সময় হইতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কত এখানে ভাইয়া? আমাদের অ্যান্সার হচ্ছে 3। কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? এছাড়া কোনটি জ্যামিতিক সমানতা? জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে হলে কি করতে হবে? এই যে কার্বন কার্বন যে দ্বিবন্ধন আছে, প্রথমত দ্বিবন্ধন থাকতে হবে বা চাকরিক হইতে হবে, হ্যাঁ? তো এইখানে যে একই কার্বনের দুই হাতে সেম জিনিস থাকতে পারবে না। একই কার্বনের দুই হাতে এই যে সেম জিনিস থাকতে পারবে না, এরকম হবে না, ঠিক আছে? তো তুমি এবার দেখো, যেমন এই কার্বনের দুই হাতে দুইটা হাইড্রোজেন বাদ, এই কার্বনের দুই হাতে দুইটা মিথাইল গ্রুপ বাদ, তারপরে এই কার্বনের দুই হাতে দুইটা ব্রোমিন বাদ। এই কার্বনটা দেখো, এইখানে তুমি যদি দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন, বাম পাশেটাতে কি আছে? এক হাতে আছে CH3, আর এক হাতে আছে হাইড্রোজেন, আর ওই পাশে এক হাতে আছে ক্লোরিন, আর এক হাতে আছে ব্রোমিন। তার মানে এইখানে 4 হাতে 4টা ডিফারেন্ট জিনিস আছে। এটাকে তুমি অল্টার করতে পারবা, ঘুরাইতে পারবা, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এই যে এটা। C2Br ক্লোরিন Fi আণবিক সংকেত বিশিষ্ট যৌগের সমাণু সংখ্যা কত? আচ্ছা, কি কি বলছে? কার্বন 2টা, এই যে কার্বন 2টা, তারপর বলছে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন 4টা, ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন, এটা সমাণু কয়টা? আচ্ছা, এক নম্বরে ধরো আমি এখানে নিলাম ফ্লোরিন, এখানে নিলাম ক্লোরিন, তারপরে এইখানে নিলাম হচ্ছে আমি ব্রোমিন, এখানে নিলাম হচ্ছে আয়োডিন, এটা একটা। এখন এইটার অল্টারনেট প্রোডাক্ট একটা আছে, এটা যদি সিস হয় তার ট্রান্স আছে, এটা যদি ট্রান্স হয় তার সিস আছে। এখন সিস না ট্রান্স হয়ে আলোচনা আমি যাচ্ছি না, আমি টোটাল সমাণু হিসাব করতেছি, যোগের টোটাল সমাণু সংখ্যা হিসাব করতেছি, ঠিক আছে? এখন আসো, এটা যদি সিস হয় তাহলে এটা ট্রান্স প্রোডাক্টটা কি হবে? এটা ট্রান্স প্রোডাক্টটা কি হবে? 2 নাম্বার হচ্ছে কার্বন কার্বন, দেখো ফ্লোরিন আর ক্লোরিন যেমন আছে, আমরা নিয়ে যাব এখানে কাকে? উপরে নিয়ে যাব ব্রোমিনকে, নিচে নিয়ে যাব আয়োডিনকে। তাহলে হয়তো হইলো কয়টা? 2টা। আসো 3 নাম্বার কার্বন কার্বন দ্বিবন্ধন। দেখো এই পাশে আমি ফ্লোরিন রাখলাম, এবার ক্লোরিনের জায়গায় যদি আমি ব্রোমিন নিয়ে যাই, ব্রোমিন, তাহলে এই পাশে কে থাকতেছে? এই পাশে এক জায়গায় থাকতেছে ক্লোরিন, এক পাশে আয়োডিন। তাহলে এই জিনিসটা সিস হোক বা ট্রান্স হোক, এইটার আবার কি আছে? এইটার আবার আলাদা প্রোডাক্ট আছে, তাই না? মানে আলাদা সমাণু আছে। তাহলে এইখানে আমি এক পাশে ফ্লোরিন রাখলাম, এক পাশে ব্রোমিন রাখলাম, এইখানে আমি এটা ক্লোরিন উঠাই দিলাম, এখানে আয়োডিন নামাই দিলাম, তাহলে হইলো কয়টা? 4টা। এরপরে আবার 5 নাম্বার কার্বন কার্বন দ্বিবন্ধন। এখন দেখো ফ্লোরিন ফ্লোরিনের জায়গায় এবার আমি কি নিব? ক্লোরিনও একবার নিছি, ব্রোমিনও একবার নিছি, হ্যাঁ ক্লোরিন একবার নিছি, ব্রোমিনও একবার নিছি, বাদ রয়েছে কে? বাদ রয়েছে আয়োডিন। তাহলে এবার আয়োডিন নিলে হয়ে যাচ্ছে, এখানে ধরো ক্লোরিন, এখানে ব্রোমিন। তাহলে এই যে যৌগটা, এইটার আবার আমি সিস বা ট্রান্স সমাণু পাবো। উপরে ফ্লোরিন, এখানে আয়োডিন, উপরে চলে যাবে ব্রোমিন, এখানে চলে যাবে ক্লোরিন। আর কোনো ওরিয়েন্টেশন মোটামুটি পাওয়ার সম্ভাবনা নাই, কারণ একই কার্বনে ফ্লোরিনের সাথে তুমি ক্লোরিন নিছো, ব্রোমিন নিছো, আয়োডিনও নিছো, বাকিগুলো কিন্তু অটোমেটিক মিলে গেছে। যেমন একই কার্বনে তুমি আয়োডিনের সাথে ব্রোমিন নিছো, আয়োডিনের সাথে ক্লোরিন নিছো, আবার আয়োডিনের সাথে
আয়োডিনের সাথে ফ্লোরিনও কোথাও না কোথাও নিছে, এই যে আয়োডিনের সাথে ফ্লোরিন নিছো, মানে সব ধরনের ওরিয়েন্টেশনই কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তুমি যদি ক্লোরিনের কথা চিন্তা করো, দেখো ক্লোরিনের সাথে ফ্লোরিনও তুমি নিছো, ক্লোরিনের সাথে আয়োডিনও তুমি নিছো, ক্লোরিনের সাথে ব্রোমিনও তুমি নিছো, তাহলে সবগুলাই মোটামুটি হয়েছে। আমাদের টোটাল সমান হয়েছে কয়টা? টোটাল সমান হয়েছে 6টা। তাহলে এটার আনসার হচ্ছে 6। কিন্তু যদি বলতো যেটা সিস্টান্স সমানু কয়টা, যোগটা র্যান্ডম দিয়ে বলতো সিস্টান্স সমানু দেখাও, তখন তুমি একটা সিস সমানু দেখাইতে, একটা ট্রান্স সমানু দেখাইতা। কিন্তু এখানে বলছে যে বিশিষ্ট যৌগের সমানুর সংখ্যা টোটাল হিসাব করতে। কোশ্চেনটা একটু বাংলা কথার মারপ্যাচ আছে, একটু ডিফারেন্স। অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন। আচ্ছা, লোহিত তপ্ত কোকের উপর দিয়ে বাষ্প চালনা করা হলে, লোহিত তপ্ত কোকের উপর দিয়ে বাষ্প চালনা করা হইলে উৎপাদিত গ্যাস মিশ্রণকে কি বলা হয়? উৎপাদিত গ্যাস মিশ্রণকে লোহিত তপ্ত কোক এটার উপর দিয়ে, অর্থাৎ কার্বনের উপর দিয়ে তুমি বাষ্প চালনা করবা, বাষ্প, এটা অনেক হিটে থাকবে, তাই না? অনেক হিটে থাকবে, তখন এটাকে আমরা কি বলবো? কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে কার্বন মনোক্সাইড প্লাস H2, এটাকে বলা হয় ওয়াটার গ্যাস। এটা কি বলা হয়? ওয়াটার গ্যাস। আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ওয়াটার গ্যাস। ঠিক আছে, লোহিত তপ্ত কোকের উপর দিয়ে বাষ্প চালনা করলে উৎপাদিত গ্যাস মিশ্রণকে বলা হবে ওয়াটার গ্যাস। এই যে কার্বন মনোক্সাইড H2, এটা হচ্ছে ওয়াটার গ্যাস। নিম্নের শিল্প বিক্রিয়াগুলোর মধ্যে কোনটি ফিশার ট্রপ পদ্ধতি নামে পরিচিত? ফিশার ট্রপ। আচ্ছা, এই যে দেখো কার্বন মনোক্সাইড প্লাস H2, এটা কি? ওয়াটার গ্যাস। এই ওয়াটার গ্যাস থেকে উচ্চতর অ্যালকেন তৈরি করার যে প্রসেসটা, এটাকে বলা হয় ফিশার ট্রপ মিক্সচার। এটা কি বলা হয়? ফিশার ট্রপ মিক্সচার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জার্মানির দুজন সায়েন্টিস্ট, একজন ফিশার একজন ট্রপ, তারা দুজন মিলে এখানে এই জিনিসটা, এটা হচ্ছে তোমার মানে জ্বালানি হিসাবে ইউজ করার জন্য উচ্চতর অ্যালকেন তৈরি করা হইতো, বিশেষ করে একটু অয়েলি টাইপের জ্বালানি, যেটা যেমন ধরো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যেসব দেশে ধরো কার্বন আছে, কোল আছে, যথেষ্ট কয়লা আছে, কিন্তু অয়েল সংকট, তেল সংকটে ছিল, হ্যাঁ, মানে তেল জাতীয় যে ফুয়েল, এই ধরনের ফুয়েলের যে সংকট ছিল, ওই সংকট নিরসনের জন্য তারা কি করছে? তারা এই ওয়াটার গ্যাস থেকে উচ্চতর অ্যালকেন তৈরির মাধ্যমে, হাইড্রোকার্বন তৈরির মাধ্যমে ওইখানে ওই ফুয়েল সংকটটা নিরসনে কাজ করে গেছে দুইজন, একজন হচ্ছে ফিশার, একজন ট্রপ। তো এই যে বিক্রিয়াটা, তাদের নাম অনুসারে এটাকে বলা হয় ফিশার ট্রপ রিঅ্যাকশন। এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জার্মানিতে এই জিনিসটা প্রচুর হইতো। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের ফিশার ট্রপ, যেখানে আয়রন আর হচ্ছে আয়রন কোবাল্ট মিক্সচার হিসেবে থাকতো। ওকে, 2-ব্রোমোবিউটেন এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় বিক্রিয়া করে কি উৎপন্ন করে? 2-ব্রোমোবিউটেন। আচ্ছা, 2-ব্রোমোবিউটেন, তার মানে 2 নাম্বার কার্বনে কি আছে? 2 নাম্বার কার্বনে ব্রোমিন আছে, আর এটা একটা 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন। এই যে 2-ব্রোমোবিউটেন, এটার সাথে তুমি কি দিবা? এটার সাথে দিবে তুমি হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়, নেশাখোর পটাশিয়াম হাইড্রোক্সাইড। অ্যালকোহলীয় মানে কি? নেশাখোর পটাশিয়াম হাইড্রোক্সাইড। দেখো, এই পটাশিয়াম হাইড্রোক্সাইড দুইভাবে বিক্রিয়া করে না অ্যালকাইল হ্যালাইডের সাথে? দুইভাবে করে। একটা পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাকোয়াস নেই আমরা, অ্যাকোয়াস কি করে? ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস হলো ভদ্রলোক, জলীয় দ্রবণ। তার আছে কি? তার আছে OH। সে কি করে? সে এখানে এসে OH দেয়, দিয়ে অ্যালকোহল তৈরি করে, তাই না? অ্যালকোহল তৈরি করে। কিন্তু যখন তুমি নেশাখোর নিতেছো পটাশিয়াম হাইড্রোক্সাইড, ও তো আর সেন্সে নাই, ও আর বুঝে না যে আমি তো পটাশিয়াম হাইড্রোক্সাইড, আমার তো হাইড্রোক্সিল আছে, আমি হাইড্রোক্সিল দিয়ে দিই। ওইটা করে না, ওই উল্টা কি করে? ওর এই যে পটাশিয়ামটা নিয়ে যায় কারে? ব্রোমিন রে। এই ব্রোমিনটা নিয়ে যায় কে? পটাশিয়াম। তো তার বিপরীতে হাইড্রোক্সিলকে দিয়ে দেওয়ার কথা না, গিভ এন্ড টেক। আমি তোমার ব্রোমিনকে নিয়ে যাচ্ছি, তুমি আমার হাইড্রোক্সিলকে নিয়ে যাও, না, ওটা করে না। ও উল্টাই হাইড্রোক্সিল কি করে? এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে যায়, এই কার্বন থেকে অথবা এই কার্বন থেকে, যে কোনো এক কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে যাবে। নিয়ে গেলে তৈরি হবে কি? তৈরি হবে অ্যালকিন। এটা কি প্রসেস? এটা একটা অপসারণ প্রসেস, এলিমিনেশন প্রসেস বা অপসারণ বিক্রিয়া এটা, তাই না? এলিমিনেশন রিঅ্যাকশন বা অপসারণ বিক্রিয়া। এখন ঝামেলাটা হচ্ছে আরেক জায়গায়, যে হাইড্রোজেন তো এই কার্বন থেকেও যেতে পারে, এই কার্বন থেকেও যেতে পারে, কোন কার্বন থেকে যাবে? তো আমরা কয়েকটা নীতি শিখছি না? একটা হচ্ছে মার্কোনিকোভের নীতি, যেটা তোমরা বলো তেলা মাথায় তেল দেওয়া। আরেকটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকোভ, গরিবের মাথায় তেল দেওয়া। এরপরে আরেকটা জিনিস আছে সাইজেপ।
সাইজে বাবার গরিব পছন্দ করে না, সে বলে গরিবের গলায় পাড়া দিয়ে ধর, মানে যেই কার্বনে হাইড্রোজেন কম আছে সেই কার্বন থেকে তুমি হাইড্রোজেনকে নিয়ে যাও। তাহলে হাইড্রোজেন কম আছে কোথায়, এখানে 3টা এখানে 2টা, এটা থেকে তাহলে হাইড্রোজেনটা যাবে। এটা হচ্ছে মনে রাখার জন্য। আর কেমিস্ট্রিটা কি, কেমিস্ট্রি হচ্ছে যে অ্যালকিন যেটা তৈরি হবে, এটা ব্রাঞ্চিং যত বেশি হবে অ্যালকিনটা তত স্টেবল হবে। তো মাঝামাঝি জায়গায় থাকলে ব্রাঞ্চিং বেশি, স্টেবিলিটি বেশি। ঠিক আছে, তাহলে আমাদের প্রোডাক্টটা কি হবে ভাইয়া, প্রোডাক্ট হবে এই যে এটা CH3 CH ডাবল বন্ড CH CH3, এই যে এটা, এটা কি, এটা হচ্ছে 1 2 3 4 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন, মানে বিউটিন। কয় নাম্বার পজিশন আছে, 2 নাম্বার পজিশনে অ্যালকিনটা আছে, তার মানে বিউটিন 2, এই যে এটা। ঠিক আছে, বুয়েট টেস্ট 24 এর কোশ্চেন, এটা আসছে বেসিক্যালি সাইজ এফ নীতি থেকে। কোন নীতি এটা, এটা সাইজ এফ নীতি। সাইজ এফ নীতি। নিচে যৌগগুলোর মধ্যে কোনটি সহজে ব্রোমিনের সাথে বিক্রিয়া করে? আচ্ছা, এই যে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, এর মধ্যে অ্যালকিন সব থেকে রিঅ্যাক্টিভ। হ্যাঁ, তো অ্যালকিন সব থেকে যদি রিঅ্যাক্টিভ হয়, এখানে কে আছে দেখো ভাইয়া, এই যে C2H4 আছে, C2H4 মানে CH2 ডাবল বন্ড CH2। তো যেহেতু অ্যালকিন আছে, এই অ্যালকিনের সাথে সবার আগে কে বিক্রিয়া করবে, ব্রোমিন বিক্রিয়া করবে। যে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত যে ব্রোমিন দ্রবণ, লাল দ্রবণ, সেটা বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি উৎপন্ন করে, এই যে CH2 CH2 1 2 ডাইব্রোমো ইথেন, 1 2 ডাইব্রোমো ইথেন তৈরি করে। সিম্পল। তাহলে কোনটা আগে বিক্রিয়া করবে, আগে বিক্রিয়া করবে হচ্ছে এই যে C2H4, অর্থাৎ যে ইলেকট্রোফিলিক সংযোজন যে বিক্রিয়া, সেই বিক্রিয়ার ক্ষেত্রে সবথেকে বেশি সংবেদনশীল কে, অ্যালকিন। মানে অ্যালকেন অ্যালকিনের মধ্যে অ্যালকিন সবথেকে বেশি সংবেদনশীল। নিচের কোনটি উডস বিক্রিয়া, উডস বিক্রিয়া কোনটা ভাইয়া, উডস বিক্রিয়া হচ্ছে শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন তৈরির যে বিক্রিয়া, সেটাকে বলা হয় উডস বিক্রিয়া। তো আমরা দেখব এই যে শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায়, অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন তৈরি হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো হচ্ছে উডস বিক্রিয়া। সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস। কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত নিকেল চূর্ণের উপর দিয়ে চালনা করলে কি উৎপন্ন হয়? আচ্ছা, কে কে আছে, কার্বন মনোক্সাইড, এই কার্বন মনোক্সাইড সাথে হচ্ছে হাইড্রোজেন, মানে ওয়াটার গ্যাস, তাই তো? এই ওয়াটার গ্যাসকে তুমি কি করবা, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেলের উপর দিয়ে, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেলের উপস্থিতিতে যদি হিট দাও, তাহলে তৈরি হয় মিথেন। এটা মিথেন তৈরির একটা প্রসেস, মিথেন তৈরির একটা বিক্রিয়া। তাহলে আমাদের অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে মিথেন। অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে মিথেন। ওকে, অ্যালডিহাইড ও কিটোন জিঙ্ক অ্যামালগাম এবং HCl এর সহিত বিক্রিয়া করে হাইড্রোকার্বন তৈরি করে, বিক্রিয়াটাকে কি বলা হয়? অ্যালডিহাইড ও কিটোন, অর্থাৎ ধরো এটা একটা অ্যালডিহাইড, অ্যালডিহাইড অথবা কিটোন মানে CO। হ্যাঁ, এই যে এই গ্রুপটাকে তুমি কি দিবা, তুমি হচ্ছে জিঙ্ক অ্যামালগাম দিবা আর গাঢ় HCl দিবা। জিঙ্ক অ্যামালগাম মার্কারি আর কি, সাথে হচ্ছে গাঢ় HCl, গাঢ় HCl দিলে যেটা হয়, এই যে CO মূলকটা, এই CO মূলকটা CH2 হয়ে যায়, তাই না? CO মূলকটা কি হয়ে যায়, CH2 হয়ে যায়। তাহলে আমাদের এখানে প্রোডাক্টটা কি হবে, প্রোডাক্ট হবে যে আর CH2H, তার মানে কি, তার মানে হচ্ছে আর CH3, এটা কি, এটা হচ্ছে অ্যালকেন, এটা কি, এটা অ্যালকেন। এই যে হাইড্রোকার্বন তৈরির যে প্রসেসটা, এখানে আমরা যে ক্যাটালিস্টটা নিলাম, এটা কি, এটাকে বলা হয় ক্লিমেনসন বিজারণ। এই যে এটাকে বলা হয় ক্লিমেনসন বিকারক। বিকারক, এই বিকারকটার নাম হচ্ছে ক্লিমেনসন বিকারক। আর এই যে বিজারণ বিক্রিয়াটা হয়, অর্থাৎ তুমি অক্সিজেনকে আউট করে দিলা, হাইড্রোজেনকে ইন করে দিলা, এই যে বিজারণ প্রসেসটা, এটাকে বলা হয় ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন রিডাকশন। ইংরেজিতে বলা হয় ক্লিমেনসন রিডাকশন, বাংলা হচ্ছে ক্লিমেনসন বিজারক। আচ্ছা, এরপরে যাই। 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত অ্যালুমিনা গুঁড়োর উপর দিয়ে যদি আমরা ইথানলের উপর বাষ্পকে চালনা, কি, উত্তপ্ত অ্যালুমিনা গুঁড়োর উপর দিয়ে ইথানলের বাষ্পকে চালনা করলে কি উৎপন্ন হবে? অর্থাৎ ইথানলের বাষ্প চালনা করবা, CH3 CH2OH, এটা খুব সম্ভবত তোমাদের 9-10 এর বিক্রিয়া, 9-10 এর বিক্রিয়া, তাই না? কি কি,
অ্যালুমিনা Al2O3 অ্যালুমিনা। তো অ্যালুমিনার সাথে 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দিলে তৈরি হয় অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2। কি তৈরি হয়? অ্যালকিন তৈরি হয়। এইটা তোমাদের 9-10 থেকে এই বিক্রিয়াটা তোমরা পড়া শুরু করছো, আমার যতটুকু মনে পড়ে, যদি পড়ে থাকো আর কি। তাহলে অ্যালকিন কই আছে? এই যে লাস্ট আছে অ্যালকিন, এই যে এটা 350 থেকে এত অ্যালুমিনা, এই একই কোশ্চেন। আচ্ছা 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনা পাউডারের উপর দিয়ে প্রোপানলের বাষ্পকে, আচ্ছা ভাইয়া তুমি ইথানলের বাষ্পকে চালনা করছো, পাইছো হচ্ছে ইথিন বা ইথিলিন। তুমি প্রোপানলের বাষ্পকে চালনা করলে তুমি পাবা প্রোপিন বা প্রোপিলিন। এই যে এটা CH3 CH ডাবল বন্ড CH2। এইটা কি ধরনের? আচ্ছা একটা বিক্রিয়া দিছে, দিয়ে বললো এটা কি ধরনের বিক্রিয়া। একটা বিক্রিয়া আমরা একটু আগে লিখছিলাম, এটা কি? এটা হচ্ছে অ্যালকিন ইথিন, সাথে ব্রোমিন যোগ করলে, একটু আগে সাথে যদি তুমি ব্রোমিন যোগ করো, একটু আগে আমরা লিখছিলাম না যে এটা CH2 এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, তাই না? তাহলে এখানে কি হয়েছে ভাইয়া? দ্বিবন্ধন ভাঙছে, দুইটা বন্ধন ভাঙছে, একটা মানে দ্বিবন্ধনে একটা বন্ধন ভাঙছে, দুইজনের দুই হাত খালি হয়েছে, সেখানে দুইটা ব্রোমিন যোগ হয়েছে, তার মানে দুইটা যোগ হয়েছে। যোগ হওয়া কি? সংযোজন। তাহলে এটা সংযোজন বিক্রিয়া শিওর। আর হচ্ছে কোন সংযোজন? দ্বিবন্ধন। এটা কি পাই বন্ধন না? পাই বন্ধনে কি থাকে? পাই ইলেকট্রন থাকে। তো তুমি ধরো এক জায়গায় পাই ইলেকট্রন আছে, তুমি সেই জায়গায় যায় সংযোজিত হইতে চাইতেছো, যোগ হইতে চাইতেছো, কিসের লোভে? কিসের লোভে? পাই ইলেকট্রনের লোভে। তো তুমি যদি ইলেকট্রনের লোভে সংযোজিত হও, তুমি কি একটা ইলেকট্রন লোভী। যারা ইলেকট্রন লোভী তাদেরকে কি বলা হয়? ইলেকট্রোফিলিক। তাহলে এই যে সংযোজন বিক্রিয়াটা, এটা কোন সংযোজন? ইলেকট্রোফিলিক সংযোজন। তাহলে যে বিক্রিয়াটা, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বা জুতো বিক্রিয়া। সংযোজন আর জুতো একই কথা, সংযোজন যা, জুতো তা। তাহলে ইলেকট্রোফিলিক জুতো বিক্রিয়া। আর CH2 CH ইত্যাদি ইত্যাদি HCl, এই বিক্রিয়ায় মার্কোনিকভের প্রোডাক্ট কোনটা? আচ্ছা মার্কোনিকভে তো তোমরা বলছো যে তেলা মাথায় তেল দেওয়া, তাই না? মার্কোনিকভে বেসিক্যালি কি হয়? বেসিক্যালি হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি হয়। এখানেও কার্বোক্যাটায়ন তৈরি হলে এখানেও প্লাস হইতে পারে, এখানেও প্লাস হইতে পারে। এখন এইখানে যদি কার্বোক্যাটায়নটা প্লাসটা তৈরি হয়, তাহলে এটা কি? এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এখানে হইলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন কার্বোক্যাটায়নের স্থায়িত্ব যদি আমরা ছোটবেলায় পড়ে থাকি, আমরা জানি কি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। তার মানে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বেশি স্টেবল। এই জন্য এই জায়গাটাতে কার্বোক্যাটায়ন তৈরি হয় না। তৈরি হয় 20% ক্ষেত্রে, বাট 80% ক্ষেত্রে, মেজর ক্ষেত্রে প্লাসটা তৈরি হয় কোথায়? এইখানে। তো এইখানে যদি প্লাস তৈরি হয়, আবার তোমরা এটা হচ্ছে কেমিস্ট্রি। আর মনে রাখার জন্য কি তেলা মাথায় তেল দাও, যেই কার্বনে হাইড্রোজেন কম সেখানে তুমি, যে কার্বনে হাইড্রোজেন বেশি সেখানে তুমি হাইড্রোজেন দিবা। কিন্তু কেমিস্ট্রি কি? কেমিস্ট্রি হচ্ছে এখানে কি তৈরি হয়? কার্বোক্যাটায়ন তৈরি হয়। ক্লিয়ার? তাহলে প্রোডাক্ট কি হবে? আর CH2 CH3, আর এই যে যেখানে প্লাস তৈরি হবে সেখানে মাইনাসটা চলে আসবে, তাহলে আর CH2 CHCl কোনটা আছে? লাস্টে CH3। এই যে আর CH2 CHCl লাস্টে CH3, এইটা হচ্ছে আমার মার্কোনিকভের মেজর প্রোডাক্ট। ওকে, অ্যালকাইল হ্যালাইড। নিচের কোনটি কাঁদুনে গ্যাস? আমরা যদি ক্লোরোফর্মের সাথে, ক্লোরোফর্ম কি? CCl3 CHCl3, আচ্ছা একটু উল্টা করে লিখলে যে এটা CCl3 এই যে এটা CHCl3, এটা এভাবে লেখা যায়। এটার সাথে যদি আমরা HNO2 যোগ করি, HNO2 অর্থাৎ নাইট্রেশন যদি করি, ইন প্রেসেন্স অফ ওর বাপ সালফিউরিক অ্যাসিড, তাহলে কি হয় ভাইয়া? দেখো এটা এইভাবে ভাঙে, এখানে H হচ্ছে মাইনাস, NO2 প্লাস, এখানে হাইড্রোজেন প্লাস, CCl3 মাইনাস। আমরা যদি প্লাস মাইনাস মিলিয়ে দিই, তাহলে যে H আর হাইড্রোজেন এই দুইটা মিলে হবে পানি। আর এইখানে এই যে CCl3 আর NO2, এটা প্লাস মাইনাস যোগ হয়ে যাবে, যোগ হয়ে যে যৌগটা তৈরি করে, এই যৌগটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। আর এই ক্লোরোপিক্রিন মানে কি? ক্লোরোপিক্রিন মানে হচ্ছে কাঁদুনে গ্যাস। এই ক্লোরোপিক্রিনটাই কি? কাঁদুনে গ্যাস। তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ক্লোরোপিক্রিন। এরপর আসি, নিচের কোন যৌগটি কেন্দ্রাকর্ষিত প্রতিস্থাপন বিক্রিয়া দেয়? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কারা দেয়? তোমরা ওই যে কেন্দ্রাকর্ষী মানে কি? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন।
তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন যেটা সেটা কি, সেটা হচ্ছে এসএন বিক্রিয়া। এই SN1 SN2 খুব ফেমাস রিঅ্যাকশন, SN1 SN2 খুব ফেমাস রিঅ্যাকশন, কার? অ্যালকাইল হ্যালাইডের ফেমাস রিঅ্যাকশন। তো এখানে দেখো এই যে ক্লোরোবেনজিন, তারপরে ইথিলিন, ডাইমিথাইল ইথার, 2-chloro-2-methyl প্রোপেন, 2-chloro-2-methyl প্রোপেন। তাহলে এখানে দেখো যে তোমার কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কে দিবে? ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিনে কে আছে? বেনজিন। বেনজিনের বিক্রিয়াগুলো কি হয়? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, তাই না? বেনজিনের হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ইথিলিন, ইথিলিন কি? অ্যালকিন। অ্যালকিন কি দেয়? দ্রুত বিক্রিয়া দিবে, ইলেকট্রোফিলিক সংযোজন দিবে। ডাই ইথাইল ইথার, ডাই ইথাইল ইথার, ইথারটা একদম লেস রিঅ্যাক্টিভ, খুব খুব সিলেক্টিভ কিছু বিক্রিয়া দেয়। বাকি রইল 2-chloro-2-methyl প্রোপেন, 2-chloro-2-methyl প্রোপেন। তার মানে এইখানে এই যে ক্লোরোমিথাইল প্রোপেন, এইটা কি? এটা একটা অ্যালকাইল হ্যালাইড, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। তাহলে আমরা যদি সাবস্টিটিউশন বিক্রিয়া চাইতে চাই, তাহলে আমাদেরকে কে দিবে? সাবস্টিটিউশন বিক্রিয়াটা দিবে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। সাবস্টিটিউশন বিক্রিয়াটা কে দিবে? সাবস্টিটিউশন বিক্রিয়াটা দিবে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। সো হোপফুলি আমরা পারবো। জৈব যৌগ প্র্যাকটিসের একটা বড় বিষয় আছে, যদি প্র্যাকটিসটা আমরা ঠিকঠাক মতো না করি তাহলে দেখবে যে অনেক ইজি ইজি জিনিস, ইজি ইজি টপিক, ইজি জিনিস আমাদের পরীক্ষার হলে ভুল হয়ে যেতে পারে। সো এই জায়গাটা থেকে আমরা একটু সতর্ক থাকবো। অ্যালকোহল, লুকাস বিকারক কোনটি? লুকাস বিকারক জিঙ্ক ক্লোরাইড আর হচ্ছে গারো HCl, এই যে মিক্সচারটা এটাই হচ্ছে লুকাস বিকারক। জিঙ্ক ক্লোরাইড, গারো HCl, এটা কি? লুকাস বিকারক। লুকাস বিকারকের সাথে দ্রুত বিক্রিয়া দেয় কে? দ্রুত আমরা জানি যে 3 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল আর 1 ডিগ্রি অ্যালকোহল, এই তিনটার মধ্যে যদি আমরা লুকাস বিকারক দেই, কি দেই? লুকাস বিকারক, জিঙ্ক ক্লোরাইড আর গারো HCl, গারো। তাহলে ভাইয়া একটা জিনিস মনে রাখবে, যেটা 3 ডিগ্রি সেটা বিক্রিয়া দেয় ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট। যেটা 2 ডিগ্রি এটা বিক্রিয়া দেয় কিভাবে? এটা বিক্রিয়া দেয় 5 থেকে 10 মিনিটে, যদি এত সময় লাগে না আসলে, কারণ আমরা এই বিক্রিয়া করছি, তো এই বিক্রিয়া আমরা যখন ল্যাবে করছি মোটামুটি 1-1.5 মিনিটের মধ্যে বোঝা যায়। 40-45 সেকেন্ডে ভিতরটা সার্কুলেশন তৈরি হইতে থাকে, ছোটাছুটি ছোটাছুটি। তুমি ওই ইয়াটা দেখলে বুঝবা যে কিছু একটা হতে যাচ্ছে, কিছু একটা হতে যাচ্ছে, তখন আইডিয়া করে ফেলতে পারবা যে এটা 2 ডিগ্রি। ঠিক আছে, 5-10 মিনিটের মানে অত সময় লাগে না শিওর হওয়ার জন্য, অল্প সময় হয়ে যায়। বাট তুমি একদম 100% কনফার্ম হওয়ার জন্য একটু টাইম ওয়েট করা বেটার, এই জন্য বইয়ে 5 থেকে 10 মিনিট লিখে। আর এই যে 1 নাম্বার 1 ডিগ্রি নো ফিলিংস, লুকাস বিকারকের প্রতি নর্মাল অবস্থায় ওর কোনো ফিলিংস নাই, ও কোনো বিক্রিয়া করবে না। যদি আমরা হিট দেই, মাথা গরম হইলে তো মানুষ ভুলভাল অনেক কিছুই করে, তো যদি গরম করি, হিট দেই, তখন সে বিক্রিয়া করতে পারে, বাট আদারওয়াইজ নর্মালি সে বিক্রিয়া করে না। তাহলে আমাদের প্রশ্ন ছিল সব থেকে দ্রুত বিক্রিয়াটা কে দেয়? সব থেকে দ্রুত বিক্রিয়া দেয় হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, একদম ইনস্ট্যান্ট। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা কার্বক্সিলিক অ্যাসিড কোনটা? ইথানোয়িক অ্যাসিড বিজারিত করলে কোনটি উৎপন্ন হবে? ইথানোয়িক অ্যাসিডকে যদি আমরা বিজারিত করি, CH3COOH, এটাকে যদি আমরা বিজারিত করি, কি দিয়ে বিজারিত করব? বিজারিত করব লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটা দিয়ে যদি আমরা বিজারিত করব কাকে? বিজারিত করব হচ্ছে এই যে এটাকে, অ্যাসিটিক অ্যাসিডকে। তাহলে আমরা পাবো হচ্ছে ইথানল, ইথানল। আমরা যখন অ্যালকোহলের প্রস্তুতি পড়ি তখন ইথানলের প্রস্তুতিতে আমরা এটা দেখাই যে আমরা যদি অ্যাসিডকে বিজারণ করি তাহলে আমরা অ্যালকোহল পাবো। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে? এটা। কোনটি ভালো হ্যান্ড স্যানিটাইজার? এটা করোনাকালীন কোশ্চেন, যে ভালো হ্যান্ড স্যানিটাইজার হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল হ্যান্ড স্যানিটাইজার হিসাবে খুব ভালো সাপোর্ট দিবে এটা। ওকে, নিম্নে কোন দ্রব্যটির উৎপাদনে প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত? প্রাকৃতিক গ্যাস কোনটা ভাইয়া? মিথেন। তো মিথেন থেকে মিথেনকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে উৎপাদন করা হয় হচ্ছে মিথানল, মিথানল। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এই যে এটা, CH3OH, মিথানল। যেটা উৎপাদনের কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস।
4 কার্বন যুক্ত অ্যালকোহল অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে জারিত করলে কয় কার্বন? 4 কার্বন যুক্ত অ্যালকোহলকে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে জারিত করলে কিটোন উৎপন্ন হয়, নিচের কোন সংকেতটি আদি অ্যালকোহল নির্দেশ করে? আদি অ্যালকোহল। আচ্ছা, তুমি যদি কিটোন পাইতে চাও, হ্যাঁ, তুমি অ্যালকোহলকে ধরো, অ্যালকোহলকে জারিত করে তুমি ধরো অ্যালডিহাইড পেতে পারো, আবার তুমি কিটোনও পেতে পারো, এখন অ্যালডিহাইড পাওয়ার জন্য তোমার কি করতে হবে? অ্যালডিহাইড পাওয়ার জন্য তুমি ধরো 1 ডিগ্রি অ্যালকোহল নিলা, তুমি পাবা, কিন্তু কিটোনকে তুমি 1 ডিগ্রি অ্যালকোহল দিয়ে পাবা না। কিটোনের জন্য তোমার অ্যাটলিস্ট 2 ডিগ্রি অ্যালকোহল লাগবে। কোন অ্যালকোহল লাগবে? 2 ডিগ্রি অ্যালকোহল লাগবে। ঠিক আছে, তো এখন তুমি দেখো যে এখানে কোনটা 2 ডিগ্রি অ্যালকোহল, কোনটা? এই যে 4 নাম্বারটা তুমি দেখো, 4 নাম্বারটা হচ্ছে তোমার 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। হ্যাঁ, 4 নাম্বারটা থেকে আমরা পাইতে পারি, 4 নাম্বারটা থেকে আমরা পাইতে পারি, এইটা থেকে 4 নাম্বারটা থেকে আমরা কিটোন পাইতে পারি। আর যদি অ্যালডিহাইডের কথা জিজ্ঞেস করতো তাহলে 1 নাম্বার কার্বন থেকে আমরা পেয়ে যেতাম। অ্যালডিহাইডের কথা জিজ্ঞেস করলে 1 নাম্বার কার্বন থেকে আমরা পেয়ে যেতাম। ঠিক আছে, ওকে, এরপর আমরা যাই পরেরটাতে। নিম্নের কোন যৌগটির স্ফুটনাঙ্ক সব থেকে বেশি? আচ্ছা, প্রথমটা হচ্ছে ইথার, এরপরে অ্যালকেন, অ্যালডিহাইড, ইথানল। এই 4টা যৌগ যদি আমরা দেখি, এই 4টার মধ্যে ইথানলের স্ফুটনাঙ্ক বেশি, কারণ এই 4টার মধ্যে একমাত্র ইথানলই হাইড্রোজেন বন্ডিং গঠন করতে পারে। হাইড্রোজেন বন্ডিং গঠন করার কারণে এদের বন্ডিংটা স্ট্রং হয় এবং স্ফুটনাঙ্কটা একটু বেশি তাপ দিলে, মানে অন্যান্যদের তুলনায় একটু বেশি তাপ দিতে হয় এটাকে তুমি গ্যাসিয়াস স্টেটে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ এটাকে ফুটন্ত অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, ওকে। গ্রিগনার্ড বিকারক দিয়ে একটি প্রাইমারি অ্যালকোহল তৈরির জন্য যে বস্তুটি ব্যবহার করা হয়। আচ্ছা, গ্রিগনার্ড বিকারক ধরো RMgX, এটা থেকে তুমি যদি কি বলছে প্রাইমারি অ্যালকোহল, তাই না? তো অ্যালকোহল এখান থেকে তুমি 3 ধরনের অ্যালকোহল পেতে পারো, এখান থেকে তুমি 3 ধরনের অ্যালকোহল পেতে পারো। একটা হচ্ছে প্রাইমারি বা 1 ডিগ্রি, আরেকটা হচ্ছে সেকেন্ডারি বা 2 ডিগ্রি, আরেকটা হচ্ছে টারশিয়ারি বা 3 ডিগ্রি। এখন ভাই দেখো, যদি প্রাইমারি অ্যালকোহল নিতে চাও তোমার দিতে হবে মিথানেল, SCHO, মিথানেল। সেকেন্ডারি অ্যালকোহল নিলে তুমি মিথানেল বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড, ঠিক আছে, মিথানল মানে ফর্মালডিহাইড আর কি, ফর্মালডিহাইড বাদে যে কোনো অ্যালডিহাইড দিলে 2 ডিগ্রি। আর টারশিয়ারি বা 3 ডিগ্রি নিতে চাইলে তোমার দিতে হবে কিটোন, তাহলে এখানে আমাদের অ্যান্সার কি? ফর্মালডিহাইড কই আছে? এই যে 2 নাম্বার আছে ফর্মালডিহাইড। নিচের কোনটি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণে ব্যবহৃত হয়? একটু আগেই আমরা লিখছিলাম যে জিঙ্ক ক্লোরাইড ও গাঢ় HCl লুকাস বিকারক, এই লুকাস বিকারকের সাথে 3 ডিগ্রি ইনস্ট্যান্ট বিক্রিয়া করে, 2 ডিগ্রি 5 থেকে 10 মিনিটের মধ্যে করে এবং 1 ডিগ্রি নরমালি কোনো বিক্রিয়া করে না। এই বিক্রিয়ার মাধ্যমে আমরা 3 ডিগ্রি 2 ডিগ্রি এবং 1 ডিগ্রিকে পার্থক্য করে ফেলতে পারি। তাহলে আমাদের প্রোডাক্টটা কি? লুকাস বিকারক, মানে রিয়েজেন্টটা, বিকারকটা হচ্ছে লুকাস বিকারক, যেটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড আর গাঢ় HCl, অর্থাৎ 1 নাম্বারটা আমাদের অ্যান্সার। এই বিক্রিয়াটির প্রধান উৎপাদের নাম লিখতে বলছে। আচ্ছা, এটা হচ্ছে ওয়াটার গ্যাস সাথে হাইড্রোজেন যোগ করব 300 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিঙ্ক অক্সাইড ক্রোমিক অক্সাইডের উপস্থিতিতে আমাদের উৎপন্ন হবে মিথানল। উৎপন্ন কি হবে? মিথানল। এই বিক্রিয়াটা মনে, এই প্রশ্নটা মনে আগে একবার দেখছি যে ওয়াটার গ্যাসকে যদি আমরা 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দেই তাহলে কি উৎপন্ন হয়। খুব সম্ভবত আগে বিক্রিয়াটা আমরা দেখছি, এখন আবার আসছে বিক্রিয়াটা। ঠিক আছে, তো আমাদের প্রোডাক্ট কি? প্রোডাক্ট হচ্ছে মিথানল। কোন এনজাইম গ্লুকোজকে অ্যালকোহলে পরিণত করে? এইটা তোমাদেরকে আমি পড়াইছি হচ্ছে কোথায়? তোমাদেরকে পড়াইছি হচ্ছে কর্মমুখী রসায়নে, যে আমরা যদি গ্লুকোজকে জাইমেজ এনজাইমের উপস্থিতিতে যদি আমরা করি, কি বলে এটাকে, জাইমেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজকে ভেঙে কি হয়? অ্যালকোহল তৈরি হয়, তাই না? গ্লুকোজ ভেঙে অ্যালকোহল তৈরি হয়। এটা আমরা কোথায় পড়ছি? এটা আমরা পড়ছি হচ্ছে কর্মমুখী রসায়নে।
ওকে, অ্যামিন-অ্যামাইড ও অ্যাসিড-অ্যামাইড। কার্বিল-অ্যামিন বিক্রিয়া কোনটি? কার্বিল-অ্যামিন বিক্রিয়া কি ভাইয়া? কার্বিল-অ্যামিন বিক্রিয়া হচ্ছে যেখানে প্রাইমারি অ্যামিন সাথে তোমার হচ্ছে ক্লোরোফর্ম এবং একটা ক্ষার পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফিনাইল আইসোসায়ানাইড বা অ্যালকাইল আইসোসায়ানাইড মানে এনসি, এই এনসি নামের একটা খাইষ্টা গন্ধযুক্ত পদার্থ, এই এনসি, এনসি নামের একটা খাইষ্টা গন্ধ, কোন গন্ধ? খাইষ্টা গন্ধ। এই এনসি নামের একটা খাইষ্টা গন্ধযুক্ত পদার্থ তৈরি হয়, যে গন্ধ দেখে আমরা গন্ধ নাকে নিয়ে আমরা শিওর হয়ে যাই যেখানে হয় প্রাইমারি অ্যামিন ছিল অথবা এখানে কি বলে এটাকে ক্লোরোফর্ম ছিল। তো এইটা যে কোনো দুই মানে প্রাইমারি অ্যামিন বা ক্লোরোফর্ম দুইটারই শনাক্ত করে বিক্রিয়া হিসেবে আমরা এই কার্বিল অ্যামিন বিক্রিয়াটা নিতে পারি। তো আমরা দেখি যে প্রাইমারি অ্যামিন কই আছে। প্রাইমারি অ্যামিন এই যে CH3NH2 প্রাইমারি অ্যামিন, সাথে ক্লোরোফর্ম, সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড, ওই যে এনসি খাইষ্টা গন্ধ, এই যে খাইষ্টা গন্ধযুক্ত পদার্থ তৈরি হয়েছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 1 নাম্বারটা। ইথানয়েল ক্লোরাইডের সাথে প্রাইমারি অ্যামিনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? ইথানয়েল ক্লোরাইড, আচ্ছা এই হচ্ছে এটার সাথে প্রাইমারি অ্যামিন, ধরো প্রাইমারি অ্যামিনকে এই যে এটা CH3, হ্যাঁ CH3NH2 প্রাইমারি অ্যামিন, এটার সাথে যুক্ত হবে কে? ইথানয়েল ক্লোরাইড CH3COCl, এইটা। হ্যাঁ, তো ভাইয়া প্রাইমারি অ্যামিনটাকে যদি আমরা এইভাবে লিখি, দেখো প্রাইমারি অ্যামিনকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি CH3 সাথে NH2H, CH3NH2, আচ্ছা NH2 তো এমনিই থাকে, NHS, এই যে এটা একটা হাইড্রোজেন কম হবে, অর্থাৎ CH3NH2 এটাকে CH3NHS এভাবে লেখা যায়। তো এভাবে কেন লিখছি? ভাঙার জন্য, যে এখানে আমার দেখো ক্লোরাইড মাইনাস CO প্লাস, এখানে হাইড্রোজেন প্লাস NH মাইনাস, তাহলে এই হাইড্রোজেন প্লাস আর Cl মাইনাস চলে যাবে, বাকি থাকবে এই যে এই জিনিসটা, বাকি থাকবে এইটা, এটা কি থাকবে? CH3NH, এখানে হচ্ছে CO CH3, এই যে জিনিসটা এটা হচ্ছে সাবস্টিটিউটেড অ্যামাইড NaCO, এটা একটা 2 ডিগ্রি নাইট্রোজেনের, দেখো নাইট্রোজেনের ডিগ্রি আমরা কিভাবে হিসাব করি? নাইট্রোজেনের ডিগ্রি হিসাব করি যে এর সাথে কয়টা হাইড্রোজেন আছে, হ্যাঁ কয়টা, যদি দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন যদি চলে যায় তাহলে 1 ডিগ্রি, দুইটা হাইড্রোজেন চলে গেলে 2 ডিগ্রি, মানে অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন চলে গেলে 1 ডিগ্রি, দুইটা হাইড্রোজেন চলে গেলে 2 ডিগ্রি, তিনটা চলে গেলে 3 ডিগ্রি। অ্যামোনিয়াতে 3টা হাইড্রোজেন থাকে, দুইটা চলে গেছে, তার মানে এটা কয় ডিগ্রি? 2 ডিগ্রি। তাহলে কি উৎপন্ন হয়েছে? একটা 2 ডিগ্রি অ্যামাইড, এই যে CONH, এটা কি? এটা একটা অ্যামাইড গ্রুপ। তাহলে এখানে কি তৈরি হয়েছে? একটা 2 ডিগ্রি সাবস্টিটিউটেড অ্যামাইড তৈরি হয়েছে, 2 ডিগ্রি অ্যামাইড তৈরি হয়েছে, 2 ডিগ্রি অ্যামাইড। নিচের কোন যৌগটি অ্যানিলিনের সাথে বিক্রিয়া করে অ্যাসিটানিলাইড উৎপন্ন করে? অ্যানিলিন, এই অ্যানিলিনের সাথে তুমি বিক্রিয়া করবা, অ্যানিলিন কোনটা? NH2, এটার সাথে বিক্রিয়া করে তুমি অ্যাসিটানিলাইড তৈরি করবা। কি তৈরি করবা? অ্যাসিটানিলাইড। তাহলে ওই যে ওইটাই CH3COCl, একই বিক্রিয়া, শুধু এই যে এখানে বাক্স আর ওইখানে ছিল আর গ্রুপ, আর গ্রুপ মানে কি? মিথাইল গ্রুপ, এখানে বাক্স আর এখানে হচ্ছে আর গ্রুপ বা মিথাইল গ্রুপ। আমাদের প্রোডাক্ট কোনটা হবে? প্রোডাক্ট হবে এই যে অ্যাসিটানিলাইড, তার মানে NH, এখানে COCH3, অ্যাসিটানিলাইড, ঠিক আছে, COCH3। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এই যে ইথানয়েল ক্লোরাইড। তার মানে আমরা ম্যাক্সিমাম অনেক সময় বিক্রিয়া পড়ানোর সময় বলে দিই যে যেখানে আর আমরা দিতে পারতেছি সেখানে বাক্স দেয়া যাবে, যেখানে আর দেয়া যায় সেখানে বাক্স দেয়া যাবে। তো এইখানেও ব্যাপারটা ওই রকম যে আমরা আগের বিক্রিয়াটা আর দিয়ে করছি, পরের বিক্রিয়াটা কিসে দেওয়া যাবে? পরের বিক্রিয়াটা বাক্সের মধ্যে দেওয়া যাবে, ঠিক আছে, মানে বাক্সে দেওয়া যাবে, আরের জায়গায় আর কে আমরা বাক্স দিয়ে রিপ্লেস করতে পারবো, ঠিক আছে। ওকে, হাইড্রেটের শিকলের দৈর্ঘ্য বৃদ্ধি করতে প্রথমেই যার সাথে বিক্রিয়া করতে হয় তা হলো, আচ্ছা কার্বোহাইড্রেটের শিকলের দৈর্ঘ্য বৃদ্ধি করতে প্রথমেই যার সাথে বিক্রিয়া করতে হয়, তো প্রথমেই তুমি বিক্রিয়া করবা হচ্ছে হাইড্রোজেন সায়ানাইডের সাথে। তুমি হাইড্রোজেন সায়ানাইড মানে যে কোনো সায়ানাইডের সাথে বিক্রিয়া করবা। ধরো তুমি একটা বিক্রিয়া করলা, ধরো তুমি মিথেন সাপোজ মিথেন, তুমি সায়ানাইড কোনোভাবে সায়ানাইড নিয়ে আসলা, ধরো তোমার হইলো মিথাইল সায়ানাইড, তারপর এটাকে যদি তুমি H+ অম্লীয় মাধ্যমে ভাঙো H+H2, তুমি অম্লীয় মাধ্যমে এটাকে ভাঙো,
তখন এটা হয়ে যাবে অ্যাসিড CH3COOH। তারপর তুমি এটাকে যদি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, সোডা লাইম দাও, হ্যাঁ সোডা লাইম ইত্যাদি ইত্যাদি দাও, তখন এটা হয়ে যাবে ইথেন। ইথেন। তাহলে তোমার কার্বোহাইড্রেটের কার্বন সংখ্যা অটোমেটিক বেড়ে যায়। তো এটা একটা প্রসেস, এখানে আর অনেক রিয়েজেন্ট লাগে, কন্ডিশন লাগে। আমি জাস্ট এক লাইনে লেখা বুঝাইলাম যে আমরা শুরুটা করতে হবে সায়ানাইড দিয়ে, কোনো না কোনো ভাবে কি আনতে হবে, সায়ানাইডকে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে সায়ানাইড। সায়ানাইড সায়ানাইড দিয়ে তুমি সায়ানাইড দিবা, সায়ানাইডের রিপ্লেস বিক্রিয়া হবে, হওয়ার পরে এখানে তুমি অম্লীয় মাধ্যমে ভাঙলে এটা অ্যাসিড হয়ে যাবে, কার্বন সংখ্যা বেড়ে গেল। ঠিক আছে? আচ্ছা ওরা আমি তো এখানে ইথেন বানাই দিলাম, যে ইথেন তো হবে না, এখানে তো মিথেন হবে। ডিকার্বক্সিলেশন করে ফেলছি আবার, ডিকার্বক্সিলেশন করো না আবার, আমি ফ্লোতে ডিকার্বক্সিলেশন করে ফেলছি। তো কার্বন সংখ্যা একটা বাড়তেছে, তাই তো? এখানে কার্বন সংখ্যা মাতৃযোগে কয়টা? একটা, এখানে হয়ে গেছে দুইটা। এরকম দুইটা নিলে তিনটা, তিনটা নিলে চারটা, এরকম ভাবে বের করা যাবে। ঠিক আছে, ওকে। তাহলে যাই আমরা পরেরটাতে। নিম্নের কোন বিক্রিয়ায় নাইট্রোজেন গ্যাসের বুদবুদ পাওয়া যায়? নাইট্রোজেন গ্যাসের বুদবুদ পাইতে হলে তোমার বিক্রিয়া করা লাগবে হচ্ছে প্রাইমারি অ্যামিনের সাথে। প্রাইমারি অ্যামিন, যার NH2 প্রাইমারি অ্যামিন, এটার সাথে তুমি বিক্রিয়া করবা নাইট্রাস অ্যাসিড। নো। এটা করলে ভাইয়া এই যে দুইটা নাইট্রোজেন, এ একটা নাইট্রোজেন, এ একটা নাইট্রোজেন, দুইটা নাইট্রোজেন আলাদা হয়ে তৈরি করে হচ্ছে নাইট্রোজেনের বুদবুদ বা বাবল। কি তৈরি করে? বুদবুদ বা বাবল তৈরি করে। এর সাথে এই যে এখানকার আর এই দুইটা মিলে তৈরি করে হচ্ছে অ্যালকোহল। আর এই যে এখানকার H2 আর এখানকার অক্সিজেন, এটা মিলে হয় পানি। তাহলে প্রাইমারি অ্যামিনের সাথে HONO এর বিক্রিয়ায় নাইট্রোজেনের বুদবুদ তৈরি হয়। তো প্রাইমারি অ্যামিনের সাথে HONO কই আছে? এই যে, না এটা না, এই যে এটা প্রাইমারি অ্যামিন না, এইটা। এখানে তুমি দেখো এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন CH3NH2, আর এই যে HNO2, HONO জিনিসটা কি? HONO হচ্ছে নাইট্রাস অ্যাসিড, HNO2। তাহলে দেখো প্রাইমারি অ্যাসিড আর HNO2, HONO। তাহলে এটার বিক্রিয়া কি উৎপন্ন হবে? আমাদের বুদবুদ উৎপন্ন হবে। জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে ফেনলকে অ্যামোনিয়ার সাথে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও উচ্চ চাপে উত্তপ্ত করলে কি পাওয়া যায়? কাকে? জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে ফেনলকে। এটা হচ্ছে আমার ফেনল, হ্যাঁ। এটাকে তুমি কার উপস্থিতিতে? জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে ফেনলকে অ্যামোনিয়ার সাথে NH2, অ্যামোনিয়ার সাথে তুমি হিট দিলা, হ্যাঁ 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং হাই প্রেসারে দিলা। তাহলে কি পাওয়া যাবে? এখানে অ্যামিন। কি পাওয়া যাবে? অ্যামিন পাওয়া যাবে। এই যে এটা NH2, এটা প্রাইমারি অ্যামিন বা অ্যানিলিন তৈরির একটা বিক্রিয়া। প্রাইমারি অ্যামিন বা অ্যানিলিন তৈরির বিক্রিয়া। তো সেটা কই? সেটা হচ্ছে এই যে দেখো লাস্টে আছে অ্যানিলিন। আচ্ছা, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার প্রধান উৎপাদ কি? হফম্যান ডিগ্রেডেশন জিনিসটা কি? সেটা হচ্ছে RCONH2 থেকে। ডিগ্রেডেশন মানে কি? ওই যে কার্বন সংখ্যা কমে যাওয়া। এই RCONH2 তে তুমি যদি ব্রোমিন যোগ করো, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করো, ইত্যাদি ইত্যাদি যোগ করলে এখান থেকে যে কার্বনটা নাই হয়ে যাবে, তাই না? এটা কি? এটা একটা অ্যামাইড, CONH অ্যামাইড। অ্যামাইড থেকে কি তৈরি হবে? তৈরি হবে RNH2, অ্যামিন তৈরি হবে। অ্যামিন, ঠিক আছে, অ্যামিন তৈরি হবে। তাহলে আমাদেরকে বলছে প্রধান উৎপাদ কোনটা? তো প্রধান উৎপাদ কি? প্রধান উৎপাদ হচ্ছে এই অ্যামিন, ঠিক আছে। নিচের কোনটি সবচেয়ে দুর্বল ক্ষারক? আচ্ছা, অ্যামিনের যে ক্ষারধর্মিতা আমরা 213 পড়ি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি। এরপরে পড়ি হচ্ছে অ্যামোনিয়া। তো এখানে একটা জিনিস মনে রাখবা যে অ্যামিনের ক্ষারধর্মিতায় যদি অ্যালকাইল গ্রুপের সংখ্যা বাড়ে তাহলে কি? ক্ষারধর্মিতা বাড়ে, তাই না? ক্ষারধর্মিতা বাড়ে। আবার কি বলে এটাকে, 3 ডিগ্রিটা একটু কেন কমে যায়? ওই যে স্টেরিক হিন্ডারেন্স এই জিনিসগুলো, এগুলো জলীয় দ্রবণে। কিন্তু আমরা যদি গ্যাসীয় অবস্থায় চিন্তা করি, গ্যাসীয় অবস্থায় কিন্তু অ্যামিনের ক্ষারধর্মিতা হচ্ছে 321। এটা কোন কন্ডিশন? এটা হচ্ছে গ্যাসীয় অবস্থায়। ঠিক আছে, গ্যাসীয় অবস্থায় হচ্ছে 321 আর নর্মাল অবস্থায় 213। হ্যাঁ,
অ্যামিন কেন ক্ষার? কারণ এই যে অ্যামোনিয়াম নাইট্রোজেনে মুক্ত যে ইলেকট্রন আছে সেটা দিয়ে ক্ষার হিসেবে কাজ করতে পারতে। এইখানে তুমি যদি বাক্স দাও, বাক্স NH2 বাক্স, তো বাক্স কি করে ভাইয়া? বাক্স এই অ্যামোনিয়াম নাইট্রোজেনকে ইলেকট্রন দেওয়া তো দূরের কথা, উল্টা এর ইলেকট্রন টান দেয়। এটা কি অর্থোপ্যারা গ্রুপ না? NH2 অ্যামোনিয়া অর্থোপ্যারা গ্রুপ। তো অ্যামিন যেহেতু অর্থোপ্যারা গ্রুপ, এই অ্যামিন কি করে তার এই কনজুগেশনের মাধ্যমে তার ইলেকট্রন এটা কি করে বেনজিন বলয়ের দিকে দিয়ে দেয়। তো তুমি ক্ষার, তোমার ইলেকট্রন নাই, প্রোটন অ্যাকসেপ্ট করার অ্যাবিলিটি কমে গেছে, তাহলে তুমি কি শক্তিশালী ক্ষার হিসেবে কাজ করতে পারবা? কাজ করতে পারবে না। আমি তোমাদের যে ক্লাসটা নিয়েছিলাম, ওই যে রেজোনেন্সের যে ক্লাসটা দিছিলাম, রেজোনেন্স খতম টাটা বাই বাই, ওই ক্লাসের মধ্যে আমি যখন তোমাদেরকে রেজোনেন্স দেখাইছি তখন এই জিনিসটা আমি পড়াইছি যে অ্যানিলিনের রেজোনেন্সে এর ক্ষারধর্মিতা কমে যায়। তো এইখানে ব্যাপারটা এরকম যে আমরা এখানে যদি দুর্বল ক্ষার চিন্তা করি, তাহলে অ্যামোনিয়া 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন, এদের সবার চেয়ে দুর্বল ক্ষার হচ্ছে এই যে মাকালটা, এই যে এটা C6H5NH2, C6H5NH2, এইটা ঠিক আছে। ওকে, তাহলে যাই আমরা পরেরটাতে, অ্যালডিহাইড ও কিটোন কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয় না? আচ্ছা, এখানে এই ধরনের প্রশ্নগুলো প্রচুর আসে, সবসময় মাথায় রাখবা যে আলফা হাইড্রোজেন আছে, এটা কে দিবে? এটা দিবে হচ্ছে অ্যালডোল বিক্রিয়া, এটা দিবে হচ্ছে অ্যালডোল কনডেনসেশন বা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। আর আলফা হাইড্রোজেন নাই, এরা কি দিবে? এরা দিবে হচ্ছে ক্যানিজারো, এরা দিবে হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। ঠিক আছে, তো আমাদের এখানে দেখতে হবে যে কার বলছে কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয় না। দেয় না মানে আলফা হাইড্রোজেন আছে, যেমন এটা কোনো আলফা হাইড্রোজেন নাই, এটার CH3CHO, এইটা দেখো CH3CHO, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক। কার্যকরী মূলকের পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন। তাহলে এখানে কি আছে? আলফা কার্বন আছে, আর আলফা কার্বনে কি আছে? আলফা হাইড্রোজেনও আছে। তার মানে যার আলফা হাইড্রোজেন আছে সে কি দিবে? সে দিবে হচ্ছে আলফা কার্বন, যার আছে সে দিবে হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। আর বাকি দেখো, এরও আলফা কার্বন নাই, এরও আলফা কার্বন নাই, ওরও আলফা কার্বন নাই। তাহলে যাদের আলফা কার্বন নাই তারা কি বিক্রিয়া দিবে? তারা দিবে ক্যানিজারো। যার আলফা বিক্রিয়া আছে, আলফা কার্বন আছে, সে দিবে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। নিচের কোনটি কিটোনকে জারিত করে? আচ্ছা, টলেন বিকারক, এটা দিয়ে আমরা কি করি? অ্যালডিহাইড কিটোনের পার্থক্য করি, যেখানে অ্যালডিহাইড জারিত হয় কিটোন হয় না। বেনেডিক্ট সলিউশন, ফেইলিং সলিউশন, সবগুলোই আমরা কি করি? অ্যালডিহাইড কিটোনের পার্থক্য করি, যেখানে অ্যালডিহাইডকে জারিত করে কিটোনকে করতে পারে না। তার মানে এখানে কোনোটাই সম্ভব না। নরমাল কন্ডিশনে কোনোটাই সম্ভব না। নিচের কোনটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া অংশগ্রহণ করে? যার আলফা হাইড্রোজেন আছে সে অংশগ্রহণ করে, ওই যে এটাই যার আলফা হাইড্রোজেন আছে সে অংশগ্রহণ করে, যার আলফা হাইড্রোজেন নাই সে অংশগ্রহণ করে না। ফরমালিন শনাক্ত করার জন্য নিচের কোন বিকারকটি ব্যবহার করা হয়? ফরমালিন কি? HCHO, এই যে এইটা তাই তো, HCHO ফরমালডিহাইডের কি নিচের কোনটি ফরমালিন শনাক্ত করার জন্য? তো ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণকে আমরা কি বলি? ফরমালিন বলি। তো ফরমালিন কি? HCHO। আচ্ছা, এখন দেখো ভাইয়া, এটা কি? এটা একটা অ্যালডিহাইড, তাই না? তো অ্যালডিহাইডকে শনাক্ত করার জন্য আমরা কি নেই? আমরা গ্রিগনাট বিকারক নেই, নাকি লুকাস বিকারক নেই, নাকি টলেন্স রিয়েজেন্ট নেই, নাকি নেসলার নেই? কোনটা দিই? টলেন বিকারক নেই। টলেন বিকারক দিয়ে কি করি? অ্যালডিহাইড কিটোনের যে পার্থক্যকরণ করি, তাই না? তো এখন এইখানে যদি আমরা বলছে শনাক্ত করার জন্য, তো শনাক্ত করার জন্য না আমরা লুকাস বিকারক দিয়ে কিছু করতে পারবো, না গ্রিগনাট দিয়ে করতে পারবো, না নেসলার দিয়ে করতে পারবো। যদি কিছু করতে পারি তাহলে শুধুমাত্র কোনটা দিয়ে করতে পারবো? টলেন্স রিয়েজেন্ট দিয়ে করতে পারবো, শুধুমাত্র টলেন্স রিয়েজেন্ট দিয়ে করতে পারবো। এই একটা জায়গায় ওর সাথে কিছুটা সম্পর্ক আছে, কিন্তু বাকি অপশনে দেখো, অপশনে যারাই আছে কোনোটার সাথে কি কোনো সম্পর্ক নাই, কোনোটার সাথেই অ্যালডিহাইডের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, কোনোটার সাথেই অ্যালডিহাইডের কোনো সম্পর্ক নাই। ওকে, এখন যদি আমরা তো জিনিসটাকে ডিরেক্ট ফর্মালডিহাইড হিসেবেই
কাউন্ট করে এই কথা বলতেছি যে টলারেন্স রিঅ্যাজেন্ট, কিন্তু ওনারা জানতে চাইছিল ফরমালিন, যেটা ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ। এখন 40% জলীয় দ্রবণে যেহেতু ফর্মালডিহাইড আছে, তার মানে টলারেন্স রিঅ্যাজেন্ট দিয়ে আমরা এটাকে সিলভারের দর্পণ বানাইতে পারবো। ঠিক আছে, ওকে, যাই পরেরটা। নিচের বিক্রিয়ায় কিউ এর আণবিক সংকেত কোনটি? আচ্ছা, NH2 CH3 NH2 অ্যালডিহাইডের সাথে এইটা, তাই তো? যৌগটা কি? C6H5 CHO মানে অ্যালডিহাইড, বেঞ্জালডিহাইড, এই যে এটা CHO, ওকে CHO, সাথে হচ্ছে NH2 CH3 CH3 NH2, তাই তো? সাথে হচ্ছে CH3 NH2 মানে H2N H2N, সাথে হচ্ছে CH3, এইটা এইটা, ওকে। তাহলে এখান থেকে দেখো বিক্রিয়া কি হইতেছে, এখনো পানি আউট হয়ে যাইতেছে, এখনো পানি নাই হয়ে যাইতেছে, তাই তো? তাহলে এখান থেকে যে H2 নাই হয়ে যাবে, এখান থেকে অক্সিজেনটা নাই হয়ে যাবে। তাহলে আমাদের প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট হবে এইখানে এই যে বেনজিন বাক্স, এখানে হচ্ছে CH, হ্যাঁ CH, এইখানে নাইট্রোজেন আর CH3, এইখানে একটা দ্বিবন্ধন তৈরি হবে আর এখানে CH3। তা না হলে দেখো কার্বন এবং নাইট্রোজেনের হাত মিলতেছে না। এই যে জিনিসটা, এটাকে বলা হয় শিপস বেজ, শিপ ক্ষারক। শিপ ক্ষারকের নাম শুনছো তোমরা? শিপস বেজ, শিপস ক্ষারক, শিপস বেজ, ঠিক আছে, শিপস বেজ, ওকে ভাইয়া। কারণ কি, একটা জিনিস মাথায় রাখবা, অ্যারোমেটিক অ্যালডিহাইডের সাথে অর্থাৎ বেনজালডিহাইডের সাথে প্রাইমারি অ্যামিনের বিক্রিয়ায়, কি বলছি, বেনজালডিহাইডের সাথে অ্যারোমেটিক অ্যালডিহাইডের সাথে প্রাইমারি অ্যামিনের বিক্রিয়ায় যেটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলি হচ্ছে শিপস বেজ বা শিপ ক্ষারক। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে বি। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে বি, ঠিক আছে। নিচের কোনটি থেকে শিপ ক্ষারক উৎপন্ন হয়? এই যে মাত্র যেটা বললাম, যে অ্যারোমেটিক অ্যালডিহাইড সাথে প্রাইমারি অ্যামিন, অ্যারোমেটিক অ্যালডিহাইড বেনজালডিহাইড সাথে প্রাইমারি অ্যামিন। কার্বক্সিলিক অ্যাসিড ও এস্টার। মিথাইল সায়ানাইড আদ্র বিশ্লেষিত হলে কি উৎপন্ন হয়? মিথাইল সায়ানাইড, আমরা ওই যে একটু আগে বলছিলাম যে ধরো তুমি মিথাইল সায়ানাইড নিলা, একটু আগে বলছিলাম আমি, যেটাকে তুমি অম্লীয় মাধ্যমে আদ্র বিশ্লেষিত করলেই কার্বন সংখ্যা 1 বেড়ে যাবে, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়ে যাবে। তাহলে তোমার অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এই বিক্রিয়াটা একটু আগে আমরা দেখছিলাম, ওই যে সায়ানাইড দিয়ে কার্বন সংখ্যা বাড়াইতে হবে, ওইটা বলতে গিয়ে এই জিনিসটা বলছে ভাইয়া। এরপর টলেন্ট বিকারকের সাথে নিচের কোন যৌগটি অদক্ষেপ তৈরি করে? আচ্ছা, টলেন্ট বিকারক কার সাথে অদক্ষেপ তৈরি করে? অ্যালডিহাইড কিটোনের সাথে, অ্যাসিডের সাথে করার কথা না, তাই না? কিন্তু এর মধ্যে আমাদের যেটা ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড, এই মিথানোয়িক অ্যাসিডের এই যে এই সাইড দেখলে মনে হবে সে কি, সে একটা অ্যালডিহাইড, আবার এই সাইড দেখলে অ্যাসিড, এজন্য তার কিছুটা অ্যালডিহাইডের ধর্ম, মানে কার্বনিল গ্রুপেরও ধর্ম আছে, অ্যাসিড গ্রুপের ধর্ম আছে। তার এই কার্বনিল গ্রুপের ধর্মের জন্য সে টলেন্ট বিকারকের সাথে বিক্রিয়া করে। তাহলে টলেন্ট বিকারকের সাথে অদক্ষেপ তৈরি করতে হলে আমাদের এই অ্যাসিডদের মধ্যে শুধুমাত্র মিথানোয়িক অ্যাসিডই পারবে, অন্য কোনো অ্যাসিড পারবে না, অন্য কোনো অ্যাসিড দিয়ে সম্ভব না। ওকে, ইথানোয়িক অ্যাসিডকে P2O5 সহ উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? আচ্ছা, ইথানোয়িক অ্যাসিড CH3 CH2, আচ্ছা CH3COOH, তাই তো? CH3COOH এই OH, এরকম দুই অণু ইথানোয়িক অ্যাসিডকে আমরা যদি P2O5 দিই, P2O5 দিয়ে যদি আমরা হিট দিই, হ্যাঁ, উত্তপ্ত করি, তাহলে এখান থেকে এক অণু পানি নাই হয়ে যায়, এক অণু পানি নাই হয়ে উৎপন্ন হয় ইথানোয়িক অ্যানহাইড্রাইড। এই যে এইটা OCOCH3, দেখো এখান থেকে এক অণু পানি নাই হয়ে যায়, অর্থাৎ আরেক অণু যদি যে এরকম হইতো CH3COOH, তাহলে এখানকার এই হাইড্রোজেন, এখানকার OH, এই দুইটা নাই হয়ে গেল ধরো, নাহলে কি থাকতেছে CH3CO, তারপরে O, তারপর CO, তারপর CH3, তাহলে CH3CO, তারপর O, তারপর CO, তারপর CH3। এটা হচ্ছে অ্যানহাইড্রাইড। কোন অ্যানহাইড্রাইড? কোন অ্যাসিডের? ইথানোয়িক অ্যাসিডের। এই জন্য এটার নাম হবে ইথানোয়িক অ্যানহাইড্রাইড। কোন অ্যানহাইড্রাইড? ইথানোয়িক অ্যানহাইড্রাইড, ঠিক আছে? হোপফুলি আমরা পারবো। টায়ার্ড হয়ে গেছি আজকে, একাধিক শুট দিচ্ছি, গলা দিয়ে কথা বের হচ্ছে না, কিন্তু তোমাদের সামনে এক্সাম, এই ক্লাসগুলো খুবই জরুরি। অন্তত সিকেরুয়েটের আগে এই ক্লাসগুলো দেখলে বা একটু মানে
একটা নজর দিলে হয়তো বেশ কিছু জিনিস তোমার কভার হয়ে যাবে, কিছু জিনিস, কিছু টপিক বা কিছু কোশ্চেন এরকম কমন পেতে পারো ইনশাল্লাহ। ওকে, ইথানল জারিত হয়ে জেড উৎপন্ন হয়, জেড ইথানলের সাথে বিক্রিয়া করে এস্টার তৈরি করে। জেড কি? ইথানল জারিত হয়ে জেড উৎপন্ন হয়। আচ্ছা, আবার জেড ইথানলের সাথে বিক্রিয়া করে এস্টার উৎপন্ন করে। আচ্ছা, এস্টারিফিকেশন যে বিক্রিয়া, এস্টারিফিকেশন বিক্রিয়া কি উৎপন্ন হয়? এস্টারিফিকেশন বিক্রিয়া উৎপন্ন হয় এস্টার, যেখানে বিক্রিয়া করে ইথানোয়িক অ্যাসিড এবং ইথানল। তাহলে এই যে ইথানল, এটাকে তুমি যদি জারিত করো, এই ইথানল এটাকে তুমি জারিত করলে উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড CH3COOH। এই ইথানোয়িক অ্যাসিডের সাথে তুমি যদি আবার ইথানল যোগ করো C2H5OH, এটা যোগ করো, তাহলে এস্টারিফিকেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় এস্টার CH3COOC2H5। এই যে এটা উৎপন্ন হয়, ওই যে লাস্টেরটা এস্টার উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? এস্টার। এটা হচ্ছে এস্টারিফিকেশন বিক্রিয়া। তাহলে তোমার কি বলছে? বলছে বিক্রিয়া করে এস্টার তৈরি করে। জেড কি? জেড ও এই অ্যালকোহল জারিত হয়ে জেড উৎপন্ন করে। হ্যাঁ, তা আমাদের আলটিমেট প্রোডাক্ট এটা, কিন্তু আমাদের কাছে জানতে চাইছে অ্যালকোহল জারিত হয়ে যে জেডটা উৎপন্ন করে সে কে? সে তো এই যে ওস্তাদ ইথানোয়িক অ্যাসিড। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। দেখো এটা ঠিক আছে। নিচের এস্টারটিতে কোন হাইড্রোজেনগুলো বেশি অম্লীয়? কোন হাইড্রোজেনগুলো বেশি অম্লীয়? আচ্ছা, তো একদম কার্বনিল গ্রুপের পাশে যে হাইড্রোজেনগুলো থাকবে, আলফা হাইড্রোজেনগুলো, ওইগুলা বেশি অম্লীয়। তো তুমি দেখো, এই যে এটা তোমার আলফা হাইড্রোজেন একদম গ্রুপের পাশে, এইটাতে আবার ও গ্রুপ আছে পাশে, অক্সিজেন আছে, এইটা কম। আর এই কার্বনটার কথা তুমি দেখো, এই কার্বনের এই পাশ থেকেও তুমি একটা কার্বনিল গ্রুপ পাইতেছো, এই পাশ থেকেও কার্বনিল গ্রুপ পাইতেছো। কার্বনিল গ্রুপে কি হয়? অক্সিজেন ইলেকট্রন টান দিবে, অক্সিজেন ইলেকট্রন টান দিবে, টান দিলে এই কার্বন কি হবে? কার্বন ইলেকট্রন ডেফিসিয়েন্সি হবে, এখানে ইলেকট্রনের ঘনত্ব কমে যাবে, তখন সে পাশের কার্বন থেকে ইলেকট্রন টান দিবে। পাশের কার্বন থেকে যদি ইলেকট্রন টান দেয়, এই কার্বন কি করবে? হাইড্রোজেনকে ছেড়ে দিতে চাইবে, আর হাইড্রোজেন ছেড়ে দিলে কি সেটা অম্লীয়। তো এই কার্বনটা দুই দিক থেকেই টান খাইতেছে, আর বাকিগুলা কি একদিক থেকে খাইতেছে। তাহলে সব থেকে বেশি অম্লীয় হবে কি? মাঝখানে কার্বনটা, অর্থাৎ 3 কার্বনটা। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এই 3 যাই আমরা পরেরটাতে। আইআর বর্ণালীর মাধ্যমে কার্যকরী মূলক শনাক্তকরণ বলছে। সিসি কার্বন কার্বন ত্রিবন্ধন শনাক্তকরণের তরঙ্গ দৈর্ঘ্য কত? মুখস্থ জিনিস, একটু মুখস্থ করে নিয়ে এখানে কিছু জিনিস। এই যে 210 থেকে 226 হইতে পারে, ঠিক আছে? 210 থেকে 226 হইতে পারে। তো এই জিনিসগুলো একটু মুখস্থ করে নেবে, বিশেষ করে কার্বনিল মূলক, হ্যাঁ, অ্যালডিহাইড কিটোন মূলক, অ্যাসিড মূলক, তারপরে যে এটা অ্যালকাইন, এরকম কিছু কয়েকটা পার্টিকুলার কয়েকটা একটু মুখস্থ করবা বই থেকে। অ্যাকচুয়াল ভ্যালুটা মুখস্থ করবা, এগুলো আসতে পারে পরীক্ষায়। আইআর স্পেকট্রোস্কোপি গ্রাফ এ কাদের মধ্যে তুলনা হয়? ওইখানে ধরো ট্রান্সমিটেন্স টি, অর্থাৎ পার্সেন্ট অফ শোষণ, কত পার্সেন্ট শোষণ হইতেছে, শোষণ হয়ে কি বের হয়ে যাইতেছে। হ্যাঁ, যে তুমি একটা ইসের মধ্যে রেডিয়েশন দিছো, কত পার্সেন্ট শোষণ হইতেছে, হ্যাঁ, কতটুকু বের হয়ে যাইতেছে। তো এই পার্সেন্ট ট্রান্সমিটেন্স, এই ট্রান্সমিটেন্সের সাথে তোমার হচ্ছে ওয়েভ নাম্বারের মধ্যে তুলনা হয়। তুলনা হলে তুমি এক পাশে ধরো ট্রান্সমিটেন্স দিলা, আরেক পাশে ধরো ওয়েভ নাম্বার দিলা, দেওয়ার পরে তুমি এই যে এরকম কিছু ব্যান্ড পাবা, ওই ব্যান্ড দেখেই তোমার আইডেন্টিফিকেশন করা হয় যেটা কোন ধরনের কার্যকরী মূলক আছে। তো আমাদের এখানে কি হবে? ট্রান্সমিটেন্স বনাম ওয়েভ নাম্বার, এই যে এটা ট্রান্সমিটেন্স বনাম ওয়েভ নাম্বার, ঠিক আছে? যাই আমরা পরেরটাতে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন ও বেনজিন। আচ্ছা, এই টপিকটা অনেক পরে আসছে না, মনে হয়েছিল যে শেষ হয়ে যাবে, তারপরে এই টপিকটা আসছে। কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? অ্যারোমেটিক যৌগ নয় কোনটি? আচ্ছা, আমরা অ্যারোমেটিসিটি ও হাকেল পড়ছিলাম। তো অ্যারোমেটিসিটি হাকেলে আমরা কি টেস্ট করতাম? আমরা CCPH এটা টেস্ট করতাম, তাই না? অ্যারোমেটিসিটি ও হাকেলে। তো CCPH কি? একটা হচ্ছে সাইক্লিক কিনা, কনজুগেশন আছে কিনা, প্ল্যানার কিনা, হাকেল নাম্বার মানে কিনা। তো মোটামুটি এগুলো তোমরা সবাই পারো। আমরা যেটা একদম সরাসরি যাই, ধরো সি নাম্বারটাতে দেখো এটা সাইক্লিক কিনা, হ্যাঁ সাইক্লিক, তার মানে একটা টেস্টে সে পাস করছে। কনজুগেশন আছে কিনা, এই যে দেখো পাই সিগমা পাই,
পাই সিগমা পজিটিভ, পাই সিগমা পজিটিভ, তার মানে কনজুগেশন আছে, কনজুগেশন আছে, প্লেনারও আছে। এবার হাকেল নাম্বার যোগ করব, হাকেল নাম্বার অর্থাৎ পাই ইলেকট্রন কয়টা আছে, 2 দুগুণে 4টা আছে, 4টা আছে মানে সে যদি হাকেল নাম্বারে গিয়ে অর্থাৎ ফোরেন সংখ্যক ইলেকট্রন থাকে তখন সেটাকে আমরা বলেছি অ্যান্টি অ্যারোমেটিক। তার মানে এই যৌগ যেটা, এটা বেসিক্যালি হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক, সে হাকেলে ফেল করছে। তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। আমাদের কাছে কি জানতে চাইছে, কোনটি অ্যারোমেটিক নয়, তাহলে এটা অ্যারোমেটিক নয়, মানে এটা কি, এটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। অ্যারোমেটিসিটি হাকেলের ক্লাস করলে এগুলো কোনো ঘটনাই না। নিম্নে কোন উক্তিটি বেনজিনের জন্য সঠিক নয়? ইহা একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, গুড। ইহা দুটি সমানরূপে বিদ্যমান, না, বেনজিন দুটি সমানরূপে বিদ্যমান থাকে না। ইহা প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে, ঠিক আছে, বিক্রিয়া করে এত সংকেতের 3টি ভিন্ন যৌগ গঠন করে, ফাইন, এটা ঠিক আছে যে 2টা সাবস্টিটিউট থাকলে 3টা সমাণু উৎপন্ন হবে, এটা কারেক্ট। ওকে, তাহলে বেনজিন দুটি সমানরূপে বিদ্যমান, এটা না, এটা কারেক্ট না। সূর্যের আলোয় উপস্থিতিতে বেনজিন ও ক্লোরিনের বিক্রিয়া কি উৎপন্ন হয়? গ্যামাক্সিন। এই যে বেনজিন, এটার সাথে ক্লোরিনের বিক্রিয়া, ক্লোরিনের বিক্রিয়া Cl2 ইবুলাইটের উপস্থিতিতে কি উৎপন্ন হয়? গ্যামাক্সিন উৎপন্ন হয়। দ্বিবন্ধনগুলা ভাঙা প্রত্যেকটাতে কি যুক্ত হয়? প্রত্যেকটাতে ক্লোরিন যুক্ত হয়, ক্লোরিন 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 ক্লোরিন। তাহলে এটার নাম কি? এটা হচ্ছে গ্যামাক্সিন, গ্যামাক্সিন, এই যে গ্যামাক্সিন তৈরি হয়, ঠিক আছে। নিচের কোন গ্রুপটি মেটা নির্দেশক? কোন গ্রুপটি মেটা নির্দেশক? আমার যে এই যে বাক্সের মধ্যে যে আমার XYটা থাকে, এই XY অর্থাৎ যে গ্রুপটা, সেখানে ইলেকট্রোনেগেটিভিটি কম্প্যারিজন করি আমরা, তড়িৎ ঋণাত্মকতা। যদি X এর তড়িৎ ঋণাত্মকতা Y থেকে বেশি হয় তাহলে সেটা হচ্ছে OP, অর্থপ্যারা। আর যদি Y এর তড়িৎ ঋণাত্মকতা X থেকে বেশি হয় সেটা হচ্ছে মেটা। তা আমরা দেখি, বলছে কোনটি মেটা নির্দেশক। আর মানে CH3, কার্বন হাইড্রোজেন থেকে বেশি, এটা অর্থপ্যারা। CN সায়ানাইড, দেখো এটা হচ্ছে X, এটা Y, Y এর তড়িৎ ঋণাত্মকতা X থেকে বেশি, তার মানে এটাই আমার অ্যান্সার, সায়ানাইডই আমাদের মেটা নির্দেশক। নিচের কোনটি মেটা নির্দেশক নয় যখন সেটা বেনজিন চক্রের সাথে যুক্ত থাকে? আচ্ছা, NO2 অক্সিজেনের বেশি, মেটা। CN নাইট্রোজেনের বেশি, মেটা। COO অক্সিজেনের বেশি, মেটা। এইখানে দেখো C6H5, এখানে যে কার্বনের হাইড্রোজেন থেকে বেশি, বা তুমি যদি কার্বন কার্বন চিন্তা করো তাহলে সেম, তাহলে এই জায়গাটাতে হচ্ছে তোমার ওই Y এর তড়িৎ ঋণাত্মকতা বেশি না, তাহলে আমার এখানে অ্যান্সার অটোমেটিক্যালি এটা। তার মানে বেনজিন বাক্সের সাথে যদি বেনজিন বাক্স যুক্ত থাকে, ফিনাইল মূলক যুক্ত থাকে, সেটা মেটা নির্দেশক হিসেবে কাজ করে না। ক্লোরিন ক্লোরিন ব্রোমিন, এটা নিচের বিক্রিয়াটির প্রধান উৎপাদ কোনটা? আচ্ছা, এখানে তুমি যদি ব্রোমিন যোগ করতে চাও ভাইয়া, একটু খেয়াল করো, এখানে কি আছে? ক্লোরিন, এখানে কি আছে? ক্লোরিন। এখন ক্লোরিন কি? ক্লোরিন হচ্ছে এই যে ক্লোরিন হচ্ছে অর্থপ্যারা, আর এই ক্লোরিন কি? অর্থপ্যারা। তাহলে তোমার যেখানে তুমি প্রোডাক্টটা দিতে চাইবা এই দুইটার সাপেক্ষে অর্থপ্যারা হইতে হবে। যেমন তুমি যদি এইখানে দাও, এইখানে দিলে এরও অর্থ, ঠিক আছে। আর যদি এইখানে দাও তাহলে এর অর্থ এর প্যারা, এই জায়গায় দিলে এর অর্থ এর প্যারা, ঠিক আছে। আবার এইখানে দিলে এর হয়ে যাইতেছে মেটা, এর হয়ে যাইতেছে কি? মেটা। এখন এই জায়গায় যদি তুমি দিতা, তাহলে যেটা হইতো পাশাপাশি হওয়াতে, এই যে দুইটা মাঝখানে হওয়াতে এখানে স্টেরিক হিন্ডারেন্স হইতো, তো এই কারণে এমন একটা জায়গায় দিতে হবে যেখানে স্টেরিক হিন্ডারেন্স কম, আর সেটা একমাত্র পজিশন হচ্ছে একজনের হইতে হবে অর্থ, আরেকজনের হইতে হবে প্যারা, এটা হইলে বেটার হয়। একজনের অর্থ, একজনের প্যারা, একজনের অর্থ, একজনের প্যারা। তাহলে কোনটা হবে? ওই যে বি নাম্বারটা, এই যে এটা বি নাম্বারটা, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। তাহলে মাথায় রাখতে হবে যে পাশাপাশিও তুমি বসাইতে পারতা, দুইটার সাপেক্ষে অর্থ পজিশনে বসানো যাইতো, কিন্তু ঝামেলাটা হয়ে যেত স্টেরিক হিন্ডারেন্স, বড় বড় গ্রুপগুলো একই সাথে থাকার কারণে স্টেরিক হিন্ডারেন্স হইতো। তো এই স্টেরিক হিন্ডারেন্স থেকে বাঁচার জন্য আমাদের প্রোডাক্ট হবে কোনটা? আমাদের প্রোডাক্ট হবে একটার অর্থ আর একটার প্যারা,
একটার অর্থ আর একটা প্যারা, ঠিক আছে? তাহলে ওই যে একটা যেমন এটা এটা এই ক্লোরিনের সাপেক্ষে অর্থ আর ওই ক্লোরিনের সাপেক্ষে প্যারা, ঠিক আছে? ওকে, বেনজিনের অ্যাসাইলেশন বিক্রিয়া নিচের কোনটি উৎপন্ন হয়? বেনজিনের অ্যাসাইলেশন বিক্রিয়ায় এই যে বেনজিন বাক্স অ্যাসাইলেশনের জন্য কি লাগবে? CH3 অ্যাসাইল ক্লোরাইড, CH3CO Cl, সাথে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এইটা। তো আমরা কেমনে জানি প্লাস মাইনাস ভাঙতাম? এখানে বেনজিন হচ্ছে বাক্স হাইড্রোজেন, হাইড্রোজেন প্লাস বাক্স মাইনাস, CO প্লাস ক্লোরিন মাইনাস। তাহলে আমরা যদি প্লাস মাইনাস মিলিয়ে দিই কি উৎপন্ন হবে ভাইয়া? প্লাস মাইনাস মিলিয়ে দিলে এই যে এইখানে উৎপন্ন হবে COCH3, COCH3, তার মানে C6H5COCH3, C6H5COCH3, COCH3, ঠিক আছে? এটার নাম কি? এটা হচ্ছে অ্যাসিটোফেনন। এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন অথবা ফিনাইল মিথাইল কিটোন, ফিনাইল গ্রুপ মিথাইল গ্রুপ কিটোন, এভাবে বলা যায়, কোনো সমস্যা নেই। বাট বাজারে প্রচলিত নাম হচ্ছে অ্যাসিটোফেনন। আচ্ছা, এই যৌগটার প্রোডাক্ট কি? আচ্ছা, এই যৌগটা আমরা যদি এখানে যোগ করি, দেখো ধরো এটা বাক্স হচ্ছে হাইড্রোজেন প্লাস এখানে CH3 CH ডাবল বন্ড CH2। আমরা যখন মার্কোনিকভ পড়ছিলাম, কি পড়ছিলাম? মার্কোনিকভ পড়ছিলাম। দুইভাবে এটা ব্যাখ্যা করা যায়, ধরো এটা প্লাস এটা মাইনাস। তো মার্কোনিকভে আমরা দেখছিলাম যে কার্বোক্যাটায়নটা কোথায় তৈরি হয়? মাঝখানে তৈরি হয়, এই যে মাঝখানে, আর এটা কোথায়? মাইনাস। এবার তুমি প্লাস মাইনাস মিলাই দাও, প্লাস মাইনাস মিলাইলে এই কার্বনটা যুক্ত হবে কোথায়? এইখানে, তাই না? আর এই হাইড্রোজেন যুক্ত হবে এইখানে। তাহলে তোমার প্রোডাক্ট কি হবে? তোমার প্রোডাক্ট হবে এরকম, দেখো প্রোডাক্ট হবে এই যে বাক্স, এইখানে হবে CH, এই জায়গায় CH3, এখানে CH3। এই যে যৌগটা, এটার নাম হচ্ছে কিউমিন। এই যৌগটার নাম কি? যৌগটার নাম হচ্ছে কিউমিন। এই যে দেখো 4 নম্বর আছে কিউমিন। ওই যে ফেনল উৎপাদনে যে কিউমিন পদ্ধতি, কিউমিন ফেনল পদ্ধতি, ওইখানে কিন্তু এরকম কিউমিন নিয়ে কাজ করা হয়, ঠিক আছে? তাহলে এটা প্লাস মাইনাস দিয়ে ডিরেক্ট মিলাই দিতে পারো। মার্কোনিকভ বিক্রিয়া চিন্তা করে প্লাস মাইনাস দিয়ে ডিরেক্ট মিলিয়ে দিতে পারো, অথবা তুমি অন্যান্য ভাবে চিন্তা করতে পারো। যেভাবেই করো তোমার আলটিমেট প্রোডাক্ট হচ্ছে কিউমিন। আমি যেভাবে বলছি যে প্লাস মাইনাস, এভাবে হলে ইজিয়েস্ট প্রসেস, তুমি মনে রাখতে পারবা আর কি, পরীক্ষার হলে মিলাই দিয়ে আসতে পারবা, ঠিক আছে? দস্তার গুঁড়ার সাথে ফেনলকে উত্তপ্ত করলে কি পাওয়া যাবে? দস্তার গুঁড়ার সাথে ফেনলকে উত্তপ্ত করলে কি পাওয়া যাবে? আচ্ছা, এই যে ফেনলটা খুব মানে বেনজিন প্রস্তুতির ওয়ান অফ দ্য মোস্ট কমন রিয়াকশন, যে ফেনলের সাথে যদি আমরা জিঙ্ক ডাস্ট গুঁড়া দেই, দিলে আমাদের কি উৎপন্ন হয়? একটু হিট দিলে বাক্স, বেনজিন বাক্স উৎপন্ন হবে, সাথে জিঙ্ক অক্সাইড, আচ্ছা, এটা হচ্ছে বেনজিন, বেনজিনের নাইট্রোজেন। এই বেনজিনের নাইট্রোজেনে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রোবেনজিন তৈরি হয়, বলছে এমন নাইট্রিক অ্যাসিডের ভূমিকা কি? নাইট্রিক অ্যাসিডের ভূমিকা কি? আচ্ছা ভাই, এখানে নাইট্রিক অ্যাসিড কিভাবে ভাঙে? HNO3 কিভাবে ভাঙে? NO2 এভাবে ভাঙে, ঠিক আছে? অর্থাৎ এখানে হাইড্রোক্সিল দেয়ও, এই হাইড্রোক্সিল মাইনাস NO2 প্লাস হাইড্রোক্সিল ত্যাগ করে। তো হাইড্রোক্সিল ত্যাগ করবে কে? হাইড্রোক্সিল দিবে কে দ্রবণে? দিবে হচ্ছে বেজ, ক্ষার। আর যেখানে ওর বাপ সালফিউরিক অ্যাসিড আছে, সেখানেও এমনি ক্ষার হিসাবে কাজ করে। তাহলে এখানে কি হিসাবে কাজ করবে? এখানে হচ্ছে বেজ হিসাবে কাজ করে। কি হিসাবে? বেজ হিসাবে কাজ করে। টলুইন, জাইলিন, ফেনল ও অ্যানিলিন ডাউ প্রণালীতে নিম্নের কোনটি প্রস্তুত করা হয়? ডাউ প্রণালীতে ফেনল প্রস্তুত করা হয়। ফেনল তোমাদের সিলেবাসে মনে হয় নাই, এই জন্য পড়ানো হয় না, ডিটেলসে যাওয়া হয় না। তো ডাউ ফেনল পদ্ধতির মানে ফেনল তৈরির দুইটাই প্রসেস আছে। ফেনলের দুইটাই হচ্ছে ফেমাস, একটা হচ্ছে ডাউ প্রসেস, ডাউ, আর একটা হচ্ছে কিউমিন ফেনল, মাত্র যেটা বললাম কিউমিন, এই দুইটা প্রসেস আছে। তো এর মধ্যে এখানে কোনটা আছে? ডাউ। ডাউ কি? ফেনল তৈরির, ফেনল উৎপাদনের বিক্রিয়া। টলুইনকে বায়ু এবং ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড দ্বারা জারিত 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জারিত করলে কি তৈরি হবে? তাই তো, এই হচ্ছে তোমার টলুইন। টলুইন দুই ধরনের বিক্রিয়া দেয়, একটা হচ্ছে বাক্সের বিক্রিয়া, আর একটা হচ্ছে সাইড চেইন বিক্রিয়া। এখানে যদি আমরা ধরো বায়ু দেই,
ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড দেই, সাথে হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই, তাহলে এখানে যে জারণটা হয় সেটা হচ্ছে সাইড চেইনের জারণ হয়, সাইড চেইন। তো সাইড যে চেইন, এই চেইনে CH3 কে জারণ করলে কি হবে? COOH হবে, COOH। এটা কি? এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। এটা কি? এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। এই যে এইটা হবে বেনজোইক অ্যাসিড হবে, ঠিক আছে? এটা নিচের কার্বনিল যৌগটি অ্যারোমেটিক এবং অ্যালিফ্যাটিক উভয় ধর্ম প্রদর্শন করে। তো এই যে মাত্র বললাম যে বেনজিন টলুইন দুই ধরনের বিক্রিয়া দেয়। একটা হচ্ছে তার সাইড চেইন বিক্রিয়া, এই যে এটা 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 হচ্ছে অ্যালিফ্যাটিক। এটা কি? এটা হচ্ছে অ্যালিফ্যাটিক, অ্যালিফ্যাটিক। আরেকটা হচ্ছে তার বাক্সের বিক্রিয়া, এই যে বাক্স, এটা কি? এটা হচ্ছে অ্যারোমেটিক। তাহলে অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক এই দুই ধরনের বিক্রিয়া কে দেয়? দুই ধরনের বিক্রিয়া দেয় হচ্ছে টলুইন, দুই ধরনের বিক্রিয়া দেয় টলুইন। অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইডের সাথে টলুইনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইডের সাথে টলুইনের বিক্রিয়ায়। আচ্ছা, তুমি এই যে ধরো টলুইন নিলা, এর সাথে তুমি কি দিবা? মিথাইল ক্লোরাইড দিবা, ইন প্রেসেন্স অফ দালাল। বাক্সে ঢুকতে যে দালাল লাগে সেই দালাল, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, অনাদ্র মানে শুষ্ক মানে ড্রাই, তাই তো? এইটা দিলে কি হয় ভাইয়া? দিলে এটা কোন গ্রুপ? মিথাইলটা হচ্ছে অর্থোপ্যারা গ্রুপ। তাহলে আমাদের যে সাবস্টিটিউশনটা হবে এটা মিথাইল ক্লোরাইড। আমাদের যে সাবস্টিটিউশনটা হবে সেটা কোন কোন পজিশনে হবে? সেটা হবে অর্থ পজিশনে আর প্যারা পজিশনে। তাহলে অর্থ পজিশনে একটা মিথাইল গ্রুপ যাবে, আরেকটা যাবে কোথায়? আরেকটা যাবে হচ্ছে প্যারা পজিশনে। তাহলে এখানে একটা CH3 সাথে CH3, কোন পজিশন? প্যারা পজিশন। এখন বেনজিন বাক্সের মধ্যে যখন দুইটা যদি তোমার মিথাইল গ্রুপ থাকে সেটাকে বলা হয় জাইলিন। কারণ এটা কোন জাইলিন? এটা হচ্ছে অর্থোজাইলিন, অর্থোজাইলিন, জাইলিন, অর্থোজাইলিন। আর এটা কি? এটা হচ্ছে প্যারা জাইলিন, অর্থোজাইলিন আর প্যারাজাইলিন। এটা ঠিক আছে? ওকে, পরেরটা। ফেনলকে নাইট্রেশন করলে উৎপন্ন প্রধান যৌগটির নাম কি? ফেনলকে নাইট্রেশন করলে উৎপন্ন প্রধান যৌগটির নাম কি? আচ্ছা, এই যে ফেনল, ফেনল এটাকে যদি আমরা কন্টিনিউয়াস HNO2 করি, HNO2, HNO2 সাথে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তাহলে উৎপন্ন হয় কি? উৎপন্ন হয় 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। এটা হচ্ছে পিক্রিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড। এটা কি? এটা হচ্ছে পিক্রিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড। এইটা ঠিক আছে? ওকে। রাইমার টাইমেন বিক্রিয়ার প্রধান উৎপাদ কি? রাইমার টাইমেন বিক্রিয়ার প্রধান উৎপাদ কি? ওকে, রাইমার টাইমেন বিক্রিয়াটা কি ভাইয়া? তুমি যদি ফেনল নাও, সাথে ক্লোরোফর্ম CH3 সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলা, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দিলা, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দিলা। হিট দিলে কি উৎপন্ন হয়? হিট দিলে উৎপন্ন হয় তোমার স্যালিসাইল অ্যালডিহাইড। কোন অ্যালডিহাইড? স্যালিসাইল অ্যালডিহাইড, স্যালিসাইল অ্যালডিহাইড। এখানে OH আছে, এখানে একটা CHO যুক্ত হবে, CHO যুক্ত হবে। এটার নাম কি? এর নাম হচ্ছে স্যালিসাইল অ্যালডিহাইড, স্যালিসাইল অ্যালডিহাইড বা স্যালিসাইলিক অ্যালডিহাইডও বলে অনেকে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 1 নাম্বারটা, স্যালিসাইল অ্যালডিহাইড, স্যালিসাইল অ্যালডিহাইড। ওকে, পরেরটা। সেট 1 এর সাথে সেট 2 মিল করো। আচ্ছা, এই টাইপের কোশ্চেন হয়, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো, এর সাথে কে যাবে?
ইথানলকে আমরা ঘন সালফিউরিক অ্যাসিড সহ যদি হিট দেই তাহলে অ্যালকিন উৎপন্ন হয়, ইথিন উৎপন্ন হয়, মানে ইথিলিন 2। তাহলে এর সাথে যাবে কে? এর সাথে যাবে হচ্ছে 2, মানে A2, A2। এরপর আসো CHI3, মানে হচ্ছে ধরো কি বলে এটাকে, আয়োডোফর্ম। আয়োডোফর্মে যদি সিলভার দিয়ে আমরা হিট দেই, সিলভারের উপস্থিতিতে, তাহলে এখানে উৎপন্ন হয় অ্যাসিটিলিন বা ইথাইন উৎপন্ন হয়, ইথাইন। তাহলে বি এর সাথে কে যাবে? এই যে বি এর সাথে যাবে হচ্ছে অ্যাসিটিলিন, মানে B4, B4। এরপরে দেখো CH3COO তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ করলে যে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ নিয়ে যদি তড়িৎ বিশ্লেষণ করে, যে কোপ সংশ্লেষণ যেটা, তখন উৎপন্ন হয় মিথেন। তার মানে সি এর সাথে যাবে আমার মিথেন, C1। আর কার্বক্সিলিক অ্যাসিড এর সোডিয়াম লবণের সাথে, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডা লাইম যোগ করলে, আচ্ছা এইখানে হবে মিথেন, মানে হচ্ছে আমার D1, এইটাতে উৎপন্ন হবে ইথেন। ঠিক আছে, তাহলে এখানে উৎপন্ন হবে মিথেন, কার্বক্সিলিক D1। তাহলে সি কত? সি হচ্ছে ইথেন, ইথেন মানে হচ্ছে 5, C5 আর D1, এইটা। ঠিক আছে, D1 কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম লবণ সোডা লাইম দিলে, এটা যেহেতু একটা স্টেপ ডাউন রিঅ্যাকশন, এখানে হবে মিথেন। আর কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম লবণে তড়িৎ বিশ্লেষণ করলে এখানে হবে ইথেন। অ্যানোডে একটা প্রোডাক্ট হয় ক্যাথোডে, অ্যানোডে ইথেন উৎপন্ন হবে, সাথে হাইড্রোজেন, সাথে কার্বন ডাই অক্সাইড, আর ক্যাথোড হচ্ছে হাইড্রোজেন আর ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তাহলে A2B4 C5D1, এই যে এ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যানসার। A2B4 C5D1, A2B4 C5D1। ঠিক আছে, যাই পরেরটা। অ্যারাইল হ্যালাইড ও হ্যালোফর্ম। আমরা অ্যালকাইল হ্যালাইডে দেখছি যে অল্প কিছু 2-4টা কোশ্চেন আমরা সলভ করছিলাম, বেশি কোশ্চেন ছিল না, তাই না? তো এখানে আমরা একটু দেখি সেনমেয়ার বিক্রিয়ার প্রধান উৎপাদের নাম কি? সেনমেয়ার বিক্রিয়াটা কি ছিল? বিক্রিয়াটা ছিল ডায়াজোনিয়াম সল্টের রিঅ্যাকশন, তাই না? এই যে ডায়াজোনিয়াম সল্ট N2Cl, এটার সাথে যদি আমরা কপার লবণ দিতাম, হিট দিতাম, হ্যাঁ হিট দিতাম, তো এখন এইখানে উৎপন্ন হইতো আমার, ধরো এইটা ক্লোরোবেনজিন। এখন ক্যাচালটা লাগে হচ্ছে গ্যাটারম্যান আর সেনমেয়ার, এই দুইটা নিয়ে, একটা গ্যাটারম্যান একটা সেনমেয়ার, এই দুইটা নিয়ে হচ্ছে তোমার ক্যাচালটা লাগে, যে কোথায় গ্যাটারম্যান হবে আর কোথায় সেনমেয়ার হবে, কোথায় গ্যাটারম্যান হবে আর কোথায় সেনমেয়ার হবে। কারণ দুইটাতে কিন্তু একই জিনিস, দুইটাতেই, ধরুন এইটাতে HCl, ওইটাতে, এটাতে মানে H6, ওইখানেও H6 দেওয়া হয়। তারপরে এখানে যেমন প্রোডাক্টটা হচ্ছে ধরো ক্লোরোবেনজিন, ওইখানেও তুমি ক্লোরোবেনজিন পাবা। তাহলে পার্থক্যটা হয়ে যায় কোথায়, যে মনে রাখতে গেলে। তো এখানে দেখো সল্ট দিয়েছে Cu2Cl2, কপারের সল্ট, তো যখন সল্ট দিবা সল্টের S, সেনমেয়ারের S। আর যদি আমি এখানে কপার গুঁড়া দিতাম, শুধু কপার রাখতাম, যেটা কপার গুঁড়া হিসাবে ইউজ করি আমরা, কপার গুঁড়ার গ, গ্যাটারম্যানের গ, এইভাবে মনে রাখতাম আমি। তো যাই হোক, তাহলে এখানে প্রধান উৎপাদটা কি হইতাছে? প্রধান উৎপাদটা হইতাছে ক্লোরোবেনজিন। ঠিক আছে, আয়োডোবেনজিন না, কিন্তু সেনমেয়ার বিক্রিয়ায় আয়োডোবেনজিন পাওয়া যায় না। ঠিক আছে, ওকে, এরপরে যাই। ক্লোরোফর্মের ক্ষেত্রে নিম্নের কোন বিক্রিয়াটি সঠিক নয়? আচ্ছা, ক্লোরোফর্মের সাথে অক্সিজেন যোগ করলে ফসজিন গ্যাস উৎপন্ন হয়, ফসজিন গ্যাস সাথে HCl, এটা বিশুদ্ধতার টেস্ট। ওকে, ক্লোরোফর্মের সাথে জিঙ্ক পানি দিলে মিথেন উৎপন্ন হয়, জারণ হয়। ঠিক আছে, ক্লোরোফর্মের সাথে জিঙ্ক HCl দিলে মিথেন উৎপন্ন হয় না, এইটা ভুল, এটা ভুল। তাহলে আমাদের বলছে কোনটি সঠিক নয়, তাহলে এটাই হচ্ছে সঠিক নয়। জিঙ্কার পানি দিলে তোমার মিথেন উৎপন্ন হয়, কিন্তু জিঙ্ক HCl দিলে মিথেন উৎপন্ন হয় না। ক্লোরোফর্মের সাথে কি দিতে হয়? জিঙ্কার পানি দিতে হয়, ঠিক আছে, ওকে, জিঙ্ক HCl দিলে হবে না। গ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন ও TNT। চর্বির আর্দ্র বিশ্লেষণে কি পাওয়া যায়? চর্বির আর্দ্র বিশ্লেষণে কি পাওয়া যায়? গ্লিসারিন পাওয়া যায়। চর্বির আর্দ্র বিশ্লেষণে যে CH2 CH CH2 O O O COR COR COR, এটাকে যদি আমরা অ্যাসিডিক মিডিয়াম বা ক্ষারীয় মিডিয়ামে যদি আমরা করি, আর্দ্র বিশ্লেষণ করি, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, তুমি অ্যাসিডও দিতে পারবে, HCl দিতে পারবা। তাহলে এখানে থাকতেছে CH2
CH CS2 CS2 OH 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 সাথে হচ্ছে 3RCOO তো এটা কি, এটা হচ্ছে সাবানায়ন বিক্রিয়া, তাই না? এটা হচ্ছে তোমার সাবান আর এটা হচ্ছে গ্লিসারিন। এখানে গ্লিসারিন হচ্ছে বাই প্রোডাক্ট, কিন্তু গ্লিসারিন যেহেতু মূল্যবান বাই প্রোডাক্ট হওয়া সত্ত্বেও একে আমরা প্রায়োরিটি দেই। তাহলে এখানে আমাদের আলটিমেটলি প্রোডাক্ট কোনটা? প্রোডাক্ট হচ্ছে গ্লিসারিন, এই যে এটা গ্লিসারিন, ঠিক আছে? ওকে, এরপরে আসি গ্লিসারিনের পরে পুরাতন বিল্ডিং ভাঙার জন্য অ্যামাটল নামক বিস্ফোরক ব্যবহৃত হয়। অ্যামাটল কোন দুইটি উপাদানের মিশ্রণ? অ্যামাটল কোন দুইটি উপাদানের মিশ্রণ? একটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন টিএনটি, আর একটা হচ্ছে টিএনটি অ্যামোনিয়াম নাইট্রেট, আর একটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন অ্যামোনিয়াম নাইট্রেট, আর হচ্ছে টিএনটি নাইট্রিক অ্যাসিড। তো অ্যামাটল যেটা, এটা বেসিক্যালি হচ্ছে টিএনটি, যেটা এই টিএনটিকে যদি আমরা অ্যামোনিয়াম নাইট্রেট সহ নেই তাহলে পাওয়া যায় হচ্ছে অ্যামাটল। এটা হচ্ছে পুরাতন বিল্ডিং ভাঙার কাজে ব্যবহৃত হয়। তাহলে এটা হচ্ছে টিএনটি আর অ্যামোনিয়াম নাইট্রেট। এটা কি? এটা হচ্ছে টিএনটি আর অ্যামোনিয়াম নাইট্রেট, টিএনটি অ্যামোনিয়াম নাইট্রেট। ওকে, এরপরে আসি পিক্রিক অ্যাসিডের গাঠনিক সংকেত। আমরা একটা বিক্রিয়াটা দেখে আসছি, তাই না? পিক্রিক অ্যাসিড যে ফেনল 2,4,6 ট্রাইনাইট্রো ফেনল, কই সেটা? নাই, এটা কিন্তু উল্টা দিছে, এটা কনফিউজড হয়ে যাও না। হ্যাঁ, এটা কিন্তু 2,4,6 ট্রাইনাইট্রো ফেনল না, তারপর নান অফ দিস, একটাও না, 2,4,6 ট্রাইনাইট্রো ফেনল, 2,4,6 ট্রাইনাইট্রো ফেনল, এইটা, ঠিক আছে? ওকে, যাই পরেরটাতে। অধিক শক্তিশালী বিস্ফোরক কোনটা? পিক্রিক অ্যাসিড, টিএনটি, সাইক্লোনাইট, গান পাউডার। এই যে পিক্রিক অ্যাসিড বলো, টিএনটি বলো, টিএনবি বলো, হ্যাঁ, এই সব কিছু থেকে বেশি শক্তিশালী হচ্ছে সাইক্লোনাইট। এটাকে বলা হয় আরডিএক্স। সাইক্লোনাইটের আরেকটা নাম কি? সাইক্লোনাইটের আরেকটা নাম হচ্ছে আরডিএক্স। সাইক্লোনাইটের আরেক নাম কি? আরেক নাম হচ্ছে আরডিএক্স, সাইক্লোনাইট। এটা ওই যে ধরো এটা নাইট্রোজেন, এখানে হচ্ছে CH2 নাইট্রোজেন, তারপরে হচ্ছে তোমার CH2 নাইট্রোজেন, CH2, এইটা। এই যে নাইট্রোজেন গুলো আছে, এই নাইট্রোজেন গুলাতে হচ্ছে নাইট্রোমূলক যোগ হবে NO2। এই যে যৌগটা, এটা হচ্ছে তোমার সাইক্লোনাইট। এটা কি? এটা হচ্ছে সাইক্লোনাইট। এই সাইক্লোনাইট, এটা পিক্রিক অ্যাসিড, টিএনটি এদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এটা হচ্ছে আরডিএক্স, ঠিক আছে? তো বাচ্চারা, আজকে এ পর্যন্তই। অর্গানিক বেশ কিছু কোশ্চেন আমরা সলভ করলাম। হোপফুলি আমরা কিছু আইডিয়া পাইছি। তোমাদের আরো অনেক বেশি কোশ্চেন সলভ করতে হবে। একটা প্রশ্ন ব্যাংক একবার না, সম্ভব হলে বেশ কয়েকবার সলভ করবা, একাধিকবার সলভ করতে পারলে বেস্ট হয়। তো ওই কাজটাই তোমরা করবা বাসায় ইনশাল্লাহ। তো এমসিকিউ, এটার মাধ্যমে এমসিকিউ যে সিরিজগুলা ক্লাসগুলো এগুলো শেষ। এরপরে আরো দেখি এক্সট্রা কি কি দেওয়া যায় তোমাদের জন্য, কি কি করা যায়, যাতে পরীক্ষার হলে তোমরা কোনো কিছুতে আর না আটকাও, কোনো কিছু নিয়ে প্যারা না খাও। তো তোমাদের সবার জন্য শুভকামনা। ইনশাল্লাহ নতুন আবার কোনো না কোনো ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।